কাইন্ডলি সবাইকে একটু জয়েন হতে বলেন। আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, স্ক্রিন দেখা যায়? জি ম্যাম। আচ্ছা, আপনাদের এই এক্সামটা কবে? মিডে? ওপেন চ্যানেল ফ্লো এর এক্সামটা কবে হবে? হ্যালো? আমার কথা কি শোনা যায়? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, বলতেছি ওপেন চ্যানেল ফ্লো এর এক্সামটা কবে হবে, আপনারা কি কেউ জানেন? ম্যাম, মেবি এটা তো আপনাদের মেবি উম, মিডের এক্সামটা 31 তারিখে। ঠিক আছে। তো আমরা হচ্ছে আজকের ক্লাসটা পাবো, আর এর আগে আরেকটা ক্লাস পাবো। তো ওই ক্লাস পর্যন্ত যা পড়াবো ওই পর্যন্ত হচ্ছে মে আপনাদের। ম্যাম, এটা হচ্ছে 31 তারিখ আপনার হ্যাঁ সাবজেক্ট ওইটাই। এক্সাম। হ্যাঁ ওইটাই বলতেছি যে 31 তারিখে এক্সাম, তো 31 তারিখের আগে আমরা আজকের ক্লাসটা ছাড়াও আরেকটা ক্লাস পাবো। তো এই দুইটা ক্লাস পর্যন্ত যা পড়াবো সেটা হচ্ছে আপনাদের এক্সামে থাকবে। ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা শুরু করি। আমাদের এখানে হচ্ছে আগের দিন আমরা লাস্টে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন দেখেছিলাম, কিন্তু এখন দেখবো হচ্ছে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট। ভেলোসিটি যদি আমরা হচ্ছে ডিস্ট্রিবিউট করি, তাহলে দুইভাবে যদি আমি ভেলোসিটি বের করি, মনে করেন যে নর্মালি তো হচ্ছে ভেলোসিটি ডিস্ট্রিবিউট করলে আমরা ভেলোসিটি কিভাবে ক্যালকুলেশন করতে পারি, এই যে কিউ ডিভাইডেড বাই এ করে হচ্ছে আমরা ভেলোসিটি পাই না? কিন্তু ডিস্ট্রিবিউশন করে আর আমরা যদি অ্যাভারেজ ভেলোসিটি দিয়ে দুইভাবে যদি ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের ভেলোসিটি যদি বের করি, তাহলে দেখা যায় যে ভেলোসিটির ভিতরে একটা হচ্ছে দুইভাবে ক্যালকুলেশন করলে একটা জাস্ট ডিফারেন্স থেকে যায়। ঠিক আছে, ওই ডিফারেন্সটাকে দূর করার জন্য আমাদেরকে একটা কোএফিসিয়েন্ট আনা লাগে। ঠিক আছে, এই কোএফিসিয়েন্টটাকে বলা হচ্ছে আলফা। ঠিক আছে, এটাকেই হচ্ছে আমরা বলি ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট। এখানে কি বলছে, দ্যাট কাইনেটিক। আচ্ছা এটা আর এই ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট হচ্ছে দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে আমরা বের করতে পারি। এক হচ্ছে কাইনেটিক এনার্জির বেসিসে, এক কাইনেটিক এনার্জির বেসিসে যে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট সেটাকে বলবো হচ্ছে আমরা আলফা। আরো একভাবে আমরা বের করতে পারি, সেটা হচ্ছে মোমেন্টামের বেসিসে যদি আমি হচ্ছে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট বের করি, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে বিটা। ঠিক আছে। তাহলে আমাদের ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট আমরা দুইটা বেসিসে বের করতে পারি। একটা হচ্ছে এনার্জি ইকুয়েশন ইউজ করে, কাইনেটিক এনার্জিকে বেস করে, সেটাকে আমরা বলবো আলফা। কাইনেটিক এনার্জিকে বেস করে, আর যদি আমরা হচ্ছে মোমেন্টাম ইউজ করে করি সেটাকে বলবো বিটা। ঠিক আছে। তো যেটা হচ্ছে কাইনেটিক এনার্জির বেসিসে হচ্ছে আমি ভেলোসিটি ডিস্ট্রিবিউশন বের করব, সেখানে আমাদের কি করতে হবে, এই আলফা ইকুয়াল টু বের করার জন্য আমাদেরকে হচ্ছে উপরে ইন্টিগ্রেশন করতে হবে এর রেসপেক্টে, এরিয়ার রেসপেক্টে। ঠিক আছে, জিরো টু এরিয়া থেকে প্রত্যেকটা সেকশনের আমার ইউ কে, আমার যে হচ্ছে ভেলোসিটি আছে তাকে হচ্ছে আমরা কিউব করব এর রেসপেক্টে। ঠিক আছে, আবার সেটাকে আবার ইউ কিউব অ্যাভারেজ ভেলোসিটি যেটা, সেটা ইনটু টোটাল এরিয়া দিয়ে ডিভাইড করে দিব, তাহলে হচ্ছে আমরা পাবো আলফা। এটা হচ্ছে উইথ রেসপেক্ট টু কাইনেটিক এনার্জি। ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ জিরো টু এ, প্রত্যেকটা সেকশনের যে ভেলোসিটি তাকে কিউব করব, ওই সেকশনের এরিয়া দিয়ে গুণ করব, আর টোটাল অ্যাভারেজ ইউ সেটার কিউব ইন্টু হচ্ছে টোটাল এরিয়া, এটাই হচ্ছে আমাদের আলফা। ওকে। আচ্ছা, এটা যদি আমাদের আলফা হয়, এরপরে হচ্ছে আমরা বিটা কিভাবে বের করব? বিটা হচ্ছে মোমেন্টামের রেসপেক্টে। তো মোমেন্টামের রেসপেক্টে যখন আমি এই ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের কোএফিসিয়েন্ট বের করব, তখন আমাদের সূত্রটা আলাদা হয়ে যাবে। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ জিরো টু এ ইউ স্কোয়ার ডিএ ডিভাইডেড বাই ইউ স্কোয়ার ইন্টু এ। মানে উপরে যেটা নিচেও আসলে সেই টার্মটাই বসাচ্ছি। ঠিক আছে, এটা হবে আমাদের বিটা। মানে আমাদের এইখানে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে, যে অলওয়েজ হচ্ছে এনার্জি আর মোমেন্টাম কোএফিসিয়েন্ট এগুলা হচ্ছে সব সময় কি হবে, পজিটিভ হবে।
আর এটা একের থেকে ছোট হবে না, মানে পজিটিভ তো হবেই, আবার একের থেকে বড়ও হবে, মানে আলফা এবং বিটা দুইটার ভ্যালুই কিসের থেকে বড় হবে, একের থেকে বড় হবে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তো যেটা হচ্ছে আমার এনার্জি, কাইনেটিক এনার্জির বেসিসে হচ্ছে আমি ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট বের করব আলফা। এই আলফাটা আবার যদি আমি ক্যালকুলেশন করি, আলফাটা আবার বিটা থেকে বড় হবে, এবং এই দুইটাই বড় হবে হচ্ছে ওয়ানের থেকে। ঠিক আছে, তো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই দুটা জিনিস অনেক ইম্পর্ট্যান্ট, ম্যাথের সময় আমাদের এটা শো করতে বলবে, ঠিক আছে। তো এখানে কিছু ভ্যালু দেওয়া আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে। যে আমাদের যদি ফ্লোটা যদি টার্বুলেন্ট এবং ইউনিফর্ম ভেলোসিটি অর গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লো হয়, তাহলে হচ্ছে এই ভেলোসিটি কোইফিশিয়েন্টটা হচ্ছে 1.1 থেকে 1.4 এর মধ্যে থাকবে, 1.1 থেকে 1.04 এর মধ্যে থাকবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এই আলফা মাইনাস ওয়ান আর বিটা মাইনাস ওয়ান, এদের যে রেশিও, আলফা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই বিটা মাইনাস ওয়ান, এদের রেশিও হবে হচ্ছে 2.8 থেকে 3 এর মধ্যে। ঠিক আছে, এই জিনিসগুলা হচ্ছে আপনাদের ধরেন শো করতে বলতে পারে, একটা ম্যাথ দিয়ে বলতে পারে শো দ্যাট আলফা মাইনাস ওয়ান বিটা মাইনাস ওয়ান বিটুইন এত টু এত। কারণ হচ্ছে এটা সব সময় হবে, এটা একটা প্রুভেন জিনিস, ঠিক আছে, যে হচ্ছে টার্বুলেন্ট ইউনিফর্ম আর গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লো এর ক্ষেত্রে ভেলোসিটি কোএফিসিয়েন্ট এতর মধ্যে থাকবে, এবং আলফা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই বিটা মাইনাস ওয়ান এর ভ্যালু হচ্ছে 2.8 থেকে 3 এর মধ্যে থাকবে। আচ্ছা, এবার আমরা হচ্ছে সরাসরি ম্যাথে চলে আসি, এটা ইম্পর্টেন্ট, ম্যাথগুলো ইম্পর্টেন্ট কারণ ম্যাথগুলাই আমাদের আসবে। তো এখানে হচ্ছে আগের দিন আমরা ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের ম্যাথ করছিলাম, প্রত্যেক এরকম সেকশন ওয়াইজ যদি আলাদা আলাদা ভেলোসিটি দেওয়া থাকতো তাহলে তার জন্য আমরা কি বের করছিলাম, তার জন্য হচ্ছে আমরা ওভারঅল ভেলোসিটি কত সেটা বের করছিলাম। কিভাবে করছিলাম, প্রত্যেকটা সেকশনের জন্য আমরা কিউ বের করে ফেলছিলাম, এরিয়া বের করে ফেলছিলাম, তারপরে কিউ ডিভাইডেড বাই এরিয়া করে আমি হচ্ছে ওভারঅল অ্যাভারেজ যে ভেলোসিটি সেটা পেয়ে গেছিলাম, ঠিক আছে। এখন দেখেন আমাদেরকে কি বলতেছে, কোয়েশ্চেনটা ভালো করে পড়ে নেই। বলতেছে যে ইন আ হোয়াইট চ্যানেল দ্য ভেলোসিটি ভ্যারিজ অ্যালং, ভেলোসিটির একটা ইকুয়েশন দিয়ে দিছে, ঠিক আছে, ইউ এর একটা ইকুয়েশন দিয়ে দিছে, যে ইউ হচ্ছে 1+3z ডিভাইডেড বাই এইচ, যেখানে এইচটা হচ্ছে টোটাল ডেপথ এবং এইচ এর ভ্যালু হচ্ছে 5, ঠিক আছে, 5 মিটার, এটা বলে দিছে। এখন কি বলতেছে, ইউ ইজ দ্য ভেলোসিটি অ্যাট ডিস্টেন্স জেড, এই যে জেড ডিস্টেন্সের যে ভেলোসিটি সেগুলো হচ্ছে ইউ, মানে ভেলোসিটিটা হচ্ছে, এই ভেলোসিটিটা বেসিক্যালি ফাংশন অফ জেড, জেড চেঞ্জ হলে ইউ চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা জেড এর সাথে সাথে ইউ চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এর জন্য বলতেছে যে ভেলোসিটিটা হচ্ছে ফাংশন অফ জেড, বাট এইচটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, টোটাল যে ডেপথ সেই ডেপটা কনস্ট্যান্ট। কিন্তু আমি যদি বলি যে আমার তো টোটাল ডেপথ 5, কিন্তু আমি 1 মিটার দূরে ভেলোসিটি কত সেটা চেঞ্জ হবে, আবার যদি বলি 2 মিটার দূরে ভেলোসিটি কত সেটা আবার চেঞ্জ হবে, তার মানে কি জেড এর সাথে সাথে আমার ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, এটাই বুঝাইছে এই ইকুয়েশনটা দিয়ে, ঠিক আছে। এবার বলছে কম্পিউট দ্য ডিসচার্জ পার ইউনিট উইথ, এটা আমাকে ডিসচার্জটা বের করতে হবে। ডিটারমাইন দ্য স্টেট অফ ফ্লো, স্টেট অফ ফ্লো মানে কি, দুই দুই ভাবে হচ্ছে আমরা মেজার করতে পারি, এক হচ্ছে টার্বুলেন্ট নাকি হচ্ছে ল্যামিনার ফ্লো। এটা এটা কিসের বেসিসে মেজার করব আমরা, কোন সংখ্যা বা কোন ভ্যালুটা বের করে হচ্ছে আমরা বুঝবো যে হচ্ছে ফ্লোটা টার্বুলেন্ট নাকি হচ্ছে ল্যামিনার নাকি কি, এটা কিসের বেসিসে বের করি আমরা, মনে আছে কারো, এনিওয়ান? আমরা হচ্ছে দুইটা ভ্যালু বের করি, একটা হচ্ছে ফ্রাউড নাম্বার, এর বেসিসে আমরা বলি ক্রিটিক্যাল সুপার ক্রিটিক্যাল নাকি সাব ক্রিটিক্যাল। আর এটা আমরা কি বের করি, কি জানি বলতেছিলেন? ফ্রড আর নাম্বার। হ্যাঁ, ফ্রাউড নাম্বার দিয়ে হচ্ছে ক্রিটিক্যাল সুপার ক্রিটিক্যাল নাকি সাব ক্রিটিক্যাল এটা বুঝি, কিন্তু ল্যামিনার নাকি হচ্ছে টার্বুলেন্ট সেটা কি দিয়ে বুঝবো? রেনল্ড নাম্বার। হ্যাঁ হ্যাঁ, রেনল্ড নাম্বার, ঠিক আছে। তো রেনল্ড নাম্বার, তার মানে আমাদের এই যে স্টেট অফ ফ্লো বের করতে বলছে, এর জন্য আমাদের এই ভ্যালুগুলো বের করতে হবে। তারপর বলছে কম্পিউট দ্য ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট আলফা এন্ড বিটা, এই যে আলফা এন্ড বিটা বের করতে হবে, তাদের রেশিও বের করতে হবে। তো আমরা কি করব, ডিসচার্জ কিভাবে পাবো, ডিসচার্জ ইজ ইকুয়াল টু কি, ভি ইজ ইকুয়াল টু ইউ ইজ ইকুয়াল টু কি, কিউ বাই এ না, তাহলে ডিসচার্জ ইজ ইকুয়াল টু কি হবে, ইউ ইন্টু এ। বাট যেহেতু এখানে প্রত্যেকটা জেড এর সাথে সাথে ইউ চেঞ্জ হচ্ছে, তাহলে আমাদের একে হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। তার মানে আমি যদি ইউ ডিএ করি,
ইউ ইন্টু ডিএ করি, তাহলেই হচ্ছে আমি কি পেয়ে যাব, কিউ পেয়ে যাব, ঠিক আছে। তো আমার এই জিনিসটা এখন আমি তাহলে কিভাবে করতে পারি, ইন্টিগ্রেশনটা সেকশন ওয়াইজ, আমার যেহেতু এখানে ইয়ে দেওয়া আছে, কি বলে, ইউ এর ইকুয়েশন দেওয়া আছে, তো আমি তো ডিরেক্ট ইন্টিগ্রেশন করেই করতে পারবো। আচ্ছা, সলভটা দেখেন, এই যে আমরা হচ্ছে তাহলে ইউ ডিএ যদি করি তাহলে আমি কিউ পেয়ে যাব। ইউ ইন্টিগ্রেশন অফ ইউ ডিএ, এটা বেসিক্যালি কিউ। কিন্তু আমার যদি অ্যাভারেজ ভেলোসিটি চাই, আবার আমার ভেলোসিটি সমান সমান আমরা কি জানি, ভেলোসিটি সমান সমান বা অ্যাভারেজ ভেলোসিটি সমান সমান কিউ বাই এ। তাহলে আমি কিউ যদি পেয়ে যাই, তাকে যদি আবার এরিয়া দিয়ে ডিভাইড করে দিই, সেটাই আমার কি হয়ে যাবে, সেটাই আমার ইউ হয়ে যাবে। তো তারা বলতেছে তাহলে অ্যাভারেজ ভেলোসিটি যেটা, সেটা হচ্ছে এইটুকু, হচ্ছে এই যে বক্সের মধ্যে যেটুকু, এটা হচ্ছে কিউ, তার সাথে আবার 1/a করা, মানে কি আমি ইউ বের করতেছি, অ্যাভারেজ ভেলোসিটি বের করতেছি। তো আমি জাস্ট ইন্টিগ্রেশন করব এই ইউ দিয়ে। এখন আপনারা দেখেন, এটা কি, এ ইকুয়াল টু আবার কি, কোন একটা জিনিসের টপ উইথ, মনে করেন এটা একটা সেকশন, এটার ডেপথ হচ্ছে এইচ, আর টপ উইথ হচ্ছে কিছু একটা, সেটা হচ্ছে বি। তাহলে এটার এরিয়া কত হবে, এ ইজ ইকুয়াল টু বি ইন্টু এইচ। মানে এরিয়াটা আবার কি এইচ এর ফাংশন, মানে ডেপথের সাথে সাথে আমি যদি এতটুকু ডেপথ নেই, তাহলে পানির এরিয়াটা চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এতটুকু ডেপথ নেই, তাহলে এরিয়া চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা ডিপেন্ড করতেছে কিসের উপর, বেসিক্যালি এইচ এর উপর, ঠিক আছে। তো আমি এর জন্য কি করছি, আমরা হচ্ছে যেটা এখানে এখানে লিখি ভালো করে, যেটাকে আমি বলতেছিলাম ইউ ইন্টু ডিএ, আমি সেটাকে বলতে পারি ইউ ইন্টু ডিএইচ। সাথে হচ্ছে আমরা একটা টপ উইথ গুণ আকারে বাইরে, যে যে ওইটা তো আসলে কনস্ট্যান্ট বি রাখলাম। আবার এই নিচের এরিয়াটাকেও আমি লিখলাম বি ইন্টু এইচ। তাহলে এই বি কাটাকাটি হয়ে যাবে না। তো যেটাই হচ্ছে আমার ইউ এর ইকুয়েশন ছিল, এটা ডিভাইডেড বাই এ, সেখান থেকে আমার হয়ে যাচ্ছে কি, পুরাটা মুছে যাচ্ছে কেন, সেটা আমার হয়ে যাচ্ছে হচ্ছে 1/h ইন্টিগ্রেশন অফ ইউ ইন্টু ডিএইচ। তারপরে এখানে আমি লিমিট বসাবো এইচ এর, ঠিক আছে। তো এখন জাস্ট নর্মাল ইন্টিগ্রেশন করতে হবে। এখানে হচ্ছে ইউ এর যে ইকুয়েশনটা দেওয়া ছিল সেটা বসানো হয়েছে, আর লিমিট দেওয়া হয়েছে 0 থেকে h পর্যন্ত। 1/h বাইরে ছিল, এবার ইন্টিগ্রেশন, ওয়ানকে ইন্টিগ্রেশন করলে কি হবে এইচ, আর এখানে 3/8, 3h কে বাইরে নিয়ে আসলে জেড, জেড এর ইন্টিগ্রেশন কি হবে, z² বাই 2। এবার এখানে আপনি যদি এইচ বসাই দেন, তাহলে হবে 3h h² বাই 2, এটাই লেখা হয়েছে। তারপরে এখানে এইচ এর ভ্যালু, আমাদের তো এইচ এর ভ্যালু বলে দিছিল না, 5 মিটার। এইচ এর ভ্যালু বসায় দেওয়া হয়েছে, এইচ এর ভ্যালু বসাই দিয়ে আমাদের হচ্ছে এটা আসছে অ্যাভারেজ ভেলোসিটি, ঠিক আছে। বুঝা গেছে ম্যাথটা? না বুঝলে কাইন্ডলি একটু জিজ্ঞাসা করেন। ওকে, তো আমরা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি পেয়ে গেছি, কিন্তু আমাদের বের করতে বলছে কি কি, কম্পিউটার ডিসচার্জ পার ইউনিট উইথ, এটা বের করতে বলছে। আহ, এ- তারপরে বলছে ডিটারমাইন দ্য স্টেট অফ ফ্লো, তাহলে কিউ লাগবে, আর হচ্ছে স্টেট অফ ফ্লো লাগবে। তো আমি অ্যাভারেজ ভেলোসিটি তো পেয়ে গেছি, যে অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে আমার 2.5 আসছে। অ্যাভারেজ ভেলোসিটির সাথে জাস্ট এইচটা, আচ্ছা, ডিসচার্জ পার উইথ মানে কি, ডিসচার্জ পার উইথ মানে আমার উইথ দিয়ে ডিভাইড করতে হবে, সেটা মনে করেন বি। তার মানে আসলে কি থাকতেছে, ডিসচার্জ পার উইথ মানে আসলে কি থাকতেছে আমার, আমরা হচ্ছে জানি ডিসচার্জ ইজ ইকুয়াল টু কি জানি, ভি ইন্টু এ, তাই না? তাহলে ভিটা তো ভি, আর এ কে আমি কি লিখতে পারি, বি এইচ। তাহলে এটাকে যদি আমি বি দিয়ে ডিভাইড করি, তাহলে এটাকেও বি দিয়ে ডিভাইড করব। তাহলে বি বি কাটা গেলে আমার হচ্ছে ইউ ইন্টু এইচ, এই ভ্যালুটা করলেই আসলে আমি ডিসচার্জ পার উইথ পাবো। ডিসচার্জ পার উইথ, ডিসচার্জ পার উইথ হচ্ছে ইউ ইন্টু এইচ, মানে ভ্যালোসিটির সাথে জাস্ট হাইটটা গুণ দিয়ে দিব, তাহলেই আমি পেয়ে যাব ডিসচার্জ পার উইথ, ঠিক আছে। তাই আমি হচ্ছে ইউ এর সাথে এইচ গুণ দিয়ে আমরা এখানে কিউটা বের করে ফেলছি, এটাই হচ্ছে আমার ডিসচার্জ পার উইথ, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে আমাদের বলছিল স্টেট অফ ফ্লো বের করতে। তো স্টেট অফ ফ্লো বের করার জন্য আমরা দুইভাবে স্টেট অফ ফ্লো বের করতে পারি, ক্রিটিক্যাল, সাবক্রিটিক্যাল নাকি সুপার ক্রিটিক্যাল, এটার জন্য একটা, আরেকটা হচ্ছে ল্যামিনার নাকি টার্বুলেন্ট।
এটার জন্য একটা। তো এটার জন্য আমাদের কি লাগে? রেনল্ডস নাম্বার। রেনল্ডস নাম্বার আমরা কিভাবে বের করতে পারি? অ্যাভারেজ ভেলোসিটি ইনটু হচ্ছে হাইড্রোলিক রেডিয়াস, হাইড্রোলিক রেডিয়াস ডিভাইডেড বাই হচ্ছে মিউ। তো এখানে সেটা বের করে ফেলা হয়েছে, 12,500 থেকে বড় আসছে, তার মানে এটা কি? টার্বুলেন্ট। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে, এখানে হাইড্রোলিক রেডিয়াস যেটা, সেটা ইকুয়াল টু কেন ওয়াই এইচ বসানে? হাইড্রোলিক রেডিয়াস কেন হচ্ছে এইচ? কারণ আমরা শুরুতে একদিন, শুরুর দিন বলছিলাম যে যে চ্যানেলগুলো অনেক বড়, লাইক আমাদের অনেক বড় বড় যেসব নদীগুলো আছে, এই নদীগুলা টপ উইডটা অনেক বড় হয়, মানে যেগুলা হচ্ছে ডেপথ, ডেপথের তুলনায় উইডটা অনেক বেশি, ডেপথের তুলনায় এই উপরের যে টপ উইড এটা অনেক বড়, যেসব চ্যানেলের ক্ষেত্রে হয়, সেসব চ্যানেলের ক্ষেত্রে হাইড্রোলিক রেডিয়াস ইকুয়াল টু ডেপথ হয়ে যায়। ঠিক আছে? তো এখানে আর হাইড্রোলিক রেডিয়াস আপনাকে বের করতে হবে না, যেহেতু একটা একটা ওয়াইড চ্যানেল, বড় চ্যানেল। তাহলে এর জন্য আপনি সরাসরি হচ্ছে হাইড্রোলিক রেডিয়াস ইকুয়াল টু ডেপথ বসাই দিতে পারবেন। এর জন্য এখানে এই আর এর জায়গায় দেখেন পরের লাইনে ডেপথ, ডেপথ কত ছিল? এইচ ইকুয়াল টু 5 ছিল না? এটা বসানো হয়েছে কারণ কি এটা একটা ওয়াইড চ্যানেল। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আমরা ফ্রাউড নাম্বার বের করে ফেলতে পারবো। হোয়াইট চ্যানেলের ক্ষেত্রে যেরকম আর ইজ ইকুয়াল টু এইচ হয়, সেরকম ডি হাইড্রোলিক যে ডেপথ সেটা ইকুয়াল টু এইচ হয়। হাইড্রোলিক রেডিয়াস এবং হাইড্রোলিক ডেপথ দুইটাই হচ্ছে এইচ হয় হোয়াইট চ্যানেলের ক্ষেত্রে। তো এই ডি এর জায়গাও এইচ বসায় দেওয়া হয়েছে, বসায় দিয়ে ফ্রাউড নাম্বার ক্যালকুলেশন করে সাবক্রিটিক্যাল, সুপার ক্রিটিক্যাল নাকি এগুলার ডিসিশন দেওয়া হয়েছে। এটা ওয়ানের থেকে ছোট আসছে, তার মানে সাবক্রিটিক্যাল। ঠিক আছে? সাবক্রিটিক্যাল এবং হচ্ছে টার্বুলেন্ট। ওকে, এরপরে হচ্ছে আমাদের আলফা বিটা বের করতে হবে। তো আলফা বিটা বের করার জন্য আমাদের সূত্র ছিল কি? আলফার সূত্র ছিল হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 to a ইউ কিউব ডি এ ডিভাইডেড বাই ইউ কিউব ইন্টু এ। তো ইউ এ, নিচের ইউটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি, যেটা আমরা শুরুতেই বের করে ফেলছি, অ্যাভারেজ ভেলোসিটিটা শুরুতে বের করা আছে। এরিয়া তো বি ইন্টু এইচ। তো এই এরিয়াকেও আমরা সেম ভাবে যদি লিখি, তাহলে এটাকে আমরা এইচ এর ফাংশনে বা জেড এর ফাংশনে কনভার্ট করে নিয়ে আসতে পারবো। আবার একইভাবে আমি লিখতে পারবো কি, যে এটা হচ্ছে 1 বাই অ্যাভারেজ ভেলোসিটি যেটা তার কিউব ইন্টু হচ্ছে এইচ, আর এখানে লিখতে পারবো 0 to h ইউ কিউব ইন্টু ডিএইচ বা ডিজেড। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এখানে জাস্ট ইউ এর ইকুয়েশনটা বসাই দিয়ে ইন্টিগ্রেশন করব নর্মাল সিস্টেমে। ঠিক আছে? এখন ইন্টিগ্রেশন যদি করতে চাই, এই যে এটাকে বসাই দিলাম, ইউ এর ফর্মুলাটা বসাই দিলাম, ইউ এর যে ইকুয়েশনটা আমাদের শুরুতে দেওয়া ছিল, তারপরে একে হচ্ছে হোল কিউবের সূত্রতে ভেঙে নেওয়া হয়েছে, এ প্লাস বি তার হোল কিউবের সূত্রতে ভেঙে নেওয়া হয়েছে। ঠিক আছে? ভেঙে নেওয়ার পরে এরপরে ওয়ানকে করলে হচ্ছে জেড হবে। ওয়ানকে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে জেড, 9/h কে বের করে ফেলবো, 9/h কে বের করে জেড কে ইন্টিগ্রেশন করলে z² বাই 2 হবে। সেই সব জায়গায় পরবর্তীতে কি করা হয়েছে, এইচ এর ভ্যালু বসাই দিয়ে এই ক্যালকুলেশনটা করা হয়েছে। এটাকে আমি ভেঙে করে দেখাবো এই লাইন থেকে এই লাইন, নাকি আপনারা পারবেন? রেসপন্স করেন। ম্যাম, কিউবের সূত্রটা এই লাইনটা, আগের লাইনটা কিভাবে আসলো ওটা দেখলে হবে, আর ইন্টিগ্রেশন পারবো। কিউবের সূত্রটা, এ এ প্লাস বি তার হোল কিউবের সূত্রটা লিখে দিব। লিখে দিই, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। হোল কিউবের সূত্র দিয়ে এটা ভাঙানো হয়েছে। ভাঙানোর পরে আপনাদের এখানে একটা কনফিউশন হইতে পারে, সেটা হচ্ছে ভ্যারিয়েবল কিন্তু জেড, ভ্যারিয়েবল কিন্তু এইচ না। এইচ কিন্তু কনস্ট্যান্ট, এইচ এর ভ্যালু মানে কি? এইচ মানে হচ্ছে টোটাল ডেপথ। ঠিক আছে? এর জন্য হচ্ছে আমরা এখানে ডি জেড লিখবো। ঠিক আছে? তো আমাদের যে ইউ এর যে ইকুয়েশন ছিল, ইউ এর যে ইকুয়েশন, এই যে ইউ এর ইকুয়েশনের এই 3/h এই পুরাটা কিন্তু কনস্ট্যান্ট, মানে এইচ যুক্ত যত কিছু থাকবে সবকিছুই কনস্ট্যান্ট, ওটাকে বাইরে বাইর করে দিব। জেড এর টার্মটুকুকে জাস্ট ইন্টিগ্রেশন করব, লাইক ইন্টিগ্রেশন অফ জেড² আছে, তার মানে z³ বাই 3। একে আবার এইচ যদি বসাই দিই তাহলে কি হয়? h³ বাই 3 এরকম। ঠিক আছে? তো এরকম ভাবে হচ্ছে আপনি করবেন, জেডটা হচ্ছে এখানে ভ্যারিয়েবল, তাহলে ভুল হবে না। তারপরে ইন্টিগ্রেশন করে এইচ এর ভ্যালুটা বসাই দেওয়া হয়েছে, এইচ এর ভ্যালু বসাই দিয়ে আলফা ক্যালকুলেশন করে ফেলা হয়েছে। আলফা ক্যালকুলেশন করা হয়ে গেলে এবার বিটা ক্যালকুলেশন, সেম জিনিস, জাস্ট সূত্রটা আলাদা। সূত্র কি? এখন আমাদের হচ্ছে ইন্টিগ্রেশন u² dA ডিভাইডেড বাই অ্যাভারেজ ভেলোসিটি তার স্কোয়ার ইন্টু ডিএ। ঠিক আছে? এটা তো আরো সহজ হবে, ডিএ কে দূর করে দিয়ে আমরা হচ্ছে ডি জেড লিখে দিব। তার মানে u² dz ডিভাইডেড বাই, আর সামনে আমরা লিখতে পারি ইউ বাই তার স্কোয়ার ইন্টু এইচ।
এবার এটাকে ক্যালকুলেশন করে ফেলবো, ইউ এর ইকুয়েশন যেটা দেওয়া ছিল সেটা বসাবো, হোল স্কোয়ার করব, হোল স্কোয়ার থেকে তারপরে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশনে জেড যুক্ত রাখবো, তারপরে হচ্ছে এইচ, 0 টু এইচ লিমিট বসাই দিব, লিমিট বসাই দিয়ে পরে এইচ এর ভ্যালু বসাই দিব। এখান থেকে আমরা হচ্ছে বিটা পেয়ে গেলাম। এবার আমাদের চেক দিতে বলছে α-1 ডিভাইডেড বাই β-1 এই ভ্যালুটা কত আসে। তো α-1 ডিভাইডেড বাই β-1 এটা কত আসছে, 3 আসছে, যেটা হচ্ছে 2.8 থেকে 5 এর মধ্যেই আছে, তার মানে ওকে, ঠিক আছে। আর যদি এর বাইরে আসতো, সরি, তাহলে হচ্ছে এটা থ্রি। ওকে, ওকে হইতো টু না। পয়েন্ট এইট থেকে থ্রি না? 3 ছিল, ও 3 ছিল, সরি, 3 ছিল, হ্যাঁ। ম্যাম, হ্যাঁ হ্যাঁ, আমার কি নেটওয়ার্কে সমস্যা হচ্ছে আজকে আবার? 2.8 থেকে 3 ছিল, হ্যাঁ 3 ছিল, আমি ভুলে গেছি। যাই হোক, যাই আমরা পরের জিনিসে যাই। এবার হচ্ছে প্রেসার ডিস্ট্রিবিউশন, ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের এতটুকু কি বোঝা গেছে সবার? যদি আমরা ভেলোসিটি ডিস্ট্রিবিউশন বুঝে থাকি, এখন হচ্ছে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে প্রেসার ডিস্ট্রিবিউশন। আচ্ছা, প্রেসার প্রেসার ডিস্ট্রিবিউশন এটা আমরা হচ্ছে কিভাবে করব? প্রেসার ডিস্ট্রিবিউশন লাইক জিনিসটা কি, যদি আমাদের হচ্ছে নর্মাল ফ্লো হয়, নর্মাল ফ্লো বলতে কি বুঝাচ্ছি, যে মানে আমাদের যে চ্যানেলটা আছে, ফ্লো যে চ্যানেলটা, এটা যদি হচ্ছে একদম স্ট্রেট থাকে, এর স্লোপ খুব বেশি, মানে খুব র্যাপিডলি যদি স্লোপটা চেঞ্জ না হয়, মানে স্লোপটা যদি বেশি স্টিপার না হয়, মানে নর্মাল একটা স্লোপ একদম, মানে সোজাসুজি একটা চ্যানেল আছে এরকম টাইপের স্লোপ, হালকা হইলেও সমস্যা নাই। আর এই চ্যানেলে চ্যানেলে যদি কোনো কার্ভেচার না থাকে, লাইক এখানে যদি আমরা একটা উঁচু এরকম পাথর টাথর রেখে দিতাম, পানিটা কি এরকম উঁচু হয়ে যাইতো না? তখন এই পানির এই জায়গার ফ্লোটা কি একটা কার্ভ কার্ভ টাইপের একটা ফ্লো হইতো না? তো এরকম কার্ভ টাইপের ফ্লো যদি না হয়, এরকম নর্মাল ডিস্ট্রিবিউশনে প্রেসার ডিস্ট্রিবিউশনটা যদি নর্মাল থাকে, ফ্লোটা যদি নর্মাল থাকে, তখন আমরা কি জানি, যে পানির যে প্রেসার, এটা হচ্ছে প্রপোর্শনাল টু এইচ, মানে ডেপথ যত বাড়বে প্রেসারও তত বাড়বে, তাই না? প্রেশার পি ইজ ইকুয়াল টু, আমরা ছোটবেলা থেকে এই সূত্রটা জেনে এসেছি, পি ইজ ইকুয়াল টু এইচ রো জি, ঠিক আছে। এই রো জিকেই একসাথে আমরা কি বলি, গামা, তাই না? পি ইজ ইকুয়াল টু এইচ ইন্টু গামা, এটা আমরা ছোটবেলা থেকেই জানি না আসতেছি। মানে যত ডেপথ বাড়বে তত হচ্ছে আমার প্রেশারও বাড়বে, এটা লিনিয়ারলি বাড়বে, কারণ পি এর সাথে এইচ এর সম্পর্কটা হচ্ছে লিনিয়ার, ঠিক আছে। যত ডেপথ বাড়বে তত হচ্ছে প্রেসার বাড়বে। তো আমরা এটাকে এভাবে দেখাইতে পারি, যে আমি যদি বলি এতটুকু, এতটুকু পানির ডেপথ, তাহলে প্রেসার যদি হয় এতটুকু, তাহলে আরেকটু ডেপথ বাড়লে প্রেসার আরো বাড়বে, আরো বাড়লে আরো বাড়বে, এভাবে একটা লিনিয়ার একটা রিলেশন ফলো করবে, প্রেসার ডেপথের সাথে সাথে লিনিয়ার একটা রিলেশন ফলো করবে। তো এই জিনিসটা তো আমরা জানি যে প্রেসার হচ্ছে এই আলটিমেটলি যে এটা যে প্রুফ করছে, এটা আমরা জানি যে পি ইজ ইকুয়াল টু হচ্ছে গামা ইন্টু এইচ, ঠিক আছে। প্রেসারটা হচ্ছে এইচ এর সাথে সাথে ডিস্ট্রিবিউটেড হয় কিভাবে, লিনিয়ারলি, ঠিক আছে। এটাকেই আমরা বলাই হাইড্রোস্ট্যাটিক ডিস্ট্রিবিউশন। এই যে প্রেসারটা হাই ডেপথের সাথে সাথে লিনিয়ারলি যে চেঞ্জ হইতেছে, এটাকেই বলা হয় কি, হাইড্রোস্ট্যাটিক ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, হাইড্রোস্ট্যাটিক ডিস্ট্রিবিউশন। কিন্তু যদি আমাদের হচ্ছে ওখানে কোনো কার্ভেচার চলে আসে, তো হাইড্রোস্ট্যাটিক ডিস্ট্রিবিউশনের জন্য আমার কি 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 ফলো করতে হবে, এটা হচ্ছে এখানে দেওয়া আছে, যে স্ট্রিম লাইনটা হচ্ছে প্যারালাল হইতে হবে, মানে পানির যে ফ্লো সেটা হচ্ছে প্যারালাল হইতে হবে, পানির এই যে স্ট্রিম লাইনগুলা কি হইতে হবে, একটার সাথে একটা প্যারালাল হইতে হবে, আর খুবই স্মল স্লোপের চ্যানেল হইতে হবে, ইউনিফর্ম ফ্লো বা গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লো হইতে পারে। কার্ভেচার অফ দ্য কার্ভেচার থাকবেই না বলতে গেলে, কার্ভেচার হইলে আমার এটা হাইড্রোস্ট্যাটিক ডিস্ট্রিবিউশন হবে না, ঠিক আছে। প্রেসারের যে ডিস্ট্রিবিউশন সেটা কি থাকে নর্মালি, নর্মালি থাকে হাইড্রোস্ট্যাটিক ডিস্ট্রিবিউশন। এই হাইড্রোস্ট্যাটিক ডিস্ট্রিবিউশন যদি কার্ভেচার চলে আসে, তখন আর হাইড্রোস্ট্যাটিক ডিস্ট্রিবিউশন হবে না, ঠিক আছে। আচ্ছা, যদি কার্ভিলিনিয়ার হয় একটা ফ্লো, যদি কার্ভিলিনিয়ার হয়, লাইক কার্ভিলিনিয়ার কেমন হইতে পারে, একটা ফ্লো, মনে করেন এরকম ভাবে একটা ফ্লো যাইতেছিল যাইতেছিল, এইখানে হঠাৎ করে একটা গর্ত, তারপরে যে আবার গর্তটা এরকম চলে গেছে, তার মানে কি এখানে ধাপ করে পানিটা নেমে এরকম হবে, তার মানে এখানে ফ্লো গুলা কি এরকম কার্ভিলিনিয়ার ফ্লো হবে না, এরকম কার্ভেচারের মতো একটা হবে না?
আবার মনে করেন এখানে এখানে ফ্লো যাইতেছে, ফ্লো যাইতেছে, হঠাৎ করে হচ্ছে একটা বাধা আছে, এরকম উঁচু কিছু আছে, তো তার উপর দিয়ে ফ্লো হইতে হবে, তখন এটা দুই টাইপের তাহলে কার্ভ হইতে পারে, কনকেভ আপও হইতে পারে আবার কনকেভ ডাউনও হইতে পারে, রাইট? আর একটা হচ্ছে কনভেক্স হইতে পারে আর একটা হচ্ছে কনকেভ হইতে পারে, দুই টাইপের হইতে পারে। তো এই কার্ভেচার যখন হবে তখন এই যে আমরা বলছিলাম কি পি ইজ প্রপোর্শনাল টু এইচ, এই জিনিসটা তখন আর থাকবে না, মানে তখন আর হাইড্রোস্ট্যাটিক হবে না, ঠিক আছে? কারণ তখন হচ্ছে যখনই একটা কার্ভেচার চলে আসে, আমরা কি জানি যখনই কোনো কোনো একটা অবজেক্ট, কোনো একটা রেডিয়াস মানে কোনো কিছুকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তখনই তার হচ্ছে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স থাকে না, কেন্দ্রের অপোজিট দিকে মানে ছুটে যেতে চায় না সে। তো তার মধ্যে একটা কি, একটা হচ্ছে এক্সট্রা একটা এক্সেলারেশন কাজ করবে না, সেন্ট্রিফিউগাল এক্সেলারেশন, যেটা আমরা নর্মাল নর্মাল জিনিসপত্র গাড়ি বাড়ি এগুলার ক্ষেত্রে, গাড়িটা এগুলার ক্ষেত্রে আমরা যখন বলি যে সেন্ট্রিফিউগাল একটা এক্সেলারেশন থাকবে, সিমিলারলি পানিও যখন একটু কার্ভ ভাবে ফ্লো করবে তখন ওর ভিতরে একটা অ্যাক্সেলারেশন জেনারেট হবে, ঠিক আছে? এটাকে আমরা বলি অ্যাপ্রিসিয়েবল অ্যাক্সেলারেশন, ঠিক আছে? তো এই অ্যাক্সেলারেশনের কারণে, অ্যাক্সেলারেশন যেহেতু আছে, অ্যাক্সেলারেশন আমরা কি জানি, অ্যাক্সেলারেশন থাকলেই সেখানে কি থাকবে, ফোর্স থাকবে, একটা এক্সট্রা ফোর্স থাকবে, কারণ ফোর্সের ইকুয়েশন এম ইন্টু এ। তো অ্যাক্সেলারেশন যেহেতু একটা এক্সট্রা অ্যাক্সেলারেশন আছে, সেহেতু সেখানে একটা এক্সট্রা ফোর্স আছে, তো এক্সট্রা ফোর্স প্রেশার তো আমরা জানি কি প্রেশার ইজ ইকুয়াল টু ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। তার মানে ফোর্স যেখানে থাকবে সেখানে প্রেশারও চেঞ্জ হয়ে যাবে, ফোর্স চেঞ্জ হইতেছে, এক্সট্রা ফোর্স আসতেছে, তার মানে আমার প্রেশারও চেঞ্জ হয়ে যাবে। এতটুকু তো বোঝা যাচ্ছে। এর জন্য যদি কোথাও কার্ভিলিনিয়ার টাইপের ফ্লো থাকে, মানে একটু কার্ভ হয়ে ফ্লোটা হয়, তখন হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশনটা আর হাইড্রোস্ট্যাটিক থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। আমরা এখন সেটাই দেখব। যদি হচ্ছে এরকম একটা ফ্লো কনকেভ হয়, মানে বাটির মতো, লাইক এরকম একটা গর্ততে ঠাস করে ফ্লো পানিগুলো এরকম পড়ে আবার এরকম উঠে যাচ্ছে, ঠিক আছে? এরকম যদি ফ্লো গুলো হয়, তখন ধরেন এই যে যে দাগটা আমি দিলাম, এটা হচ্ছে যদি স্ট্রিমগুলো এরকম সোজা যাইতো, প্লাস যদি কোনো কার্ভ না থাকতো, তখন হচ্ছে এই যে ব্লু কালারের দাগ বরাবর হচ্ছে আমার প্রেসার ডিস্ট্রিবিউশনটা এরকম হইতো, এই ব্লু কালারের দাগটা হইতো প্রেসার ডিস্ট্রিবিউশনের কার্ভ। কিন্তু যেটা যদি সেটা কনকেভ হয়, মানে এরকম বাটির মতো হয়, তখন ডেপথের সাথে সাথে প্রেসার অনেক বাড়তে থাকে, অ্যাব্রাপ্টলি এটা হচ্ছে বাড়তে থাকে, ঠিক আছে? তার মানে প্রেসার ডিস্ট্রিবিউশনটা কি হয়ে যায়, এরকম নিচের দিকে যায়, বড় হয়ে যায়, ঠিক আছে? এটা হচ্ছে এই কার্ভের কারণে এটা হচ্ছে, ঠিক আছে? কার্ভেচারের কারণে এটা হচ্ছে। আর এটা হচ্ছে যদি কার্ভ না থাকতো, ব্লুটা হচ্ছে যদি কার্ভ না থাকতো, উইদাউট কার্ভ, উইদাউট কার্ভ, ঠিক আছে? আর এটা হচ্ছে উইথ কার্ভ, উইথ কার্ভে এরকম বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, আর যদি এটা কনকেভ আপ মানে হচ্ছে কনভেক্স ফ্লো হয়, মানে এরকম ভুট হয়ে এরকম ফ্লো যায়, তখন হচ্ছে এইটা হচ্ছে আমার নর্মালের ক্ষেত্রে এটা উইদাউট কার্ভে এরকম হওয়ার কথা ছিল, উইদাউট কার্ভে এরকম হওয়ার কথা ছিল, বাট কার্ভেচারের কারণে এটা আরো কমে গেছে, ঠিক আছে? কার্ভেচারের কারণে এটা কি হয়েছে, ডিস্ট্রিবিউশনটা আরো কমে গেছে, এই যে এই ডিস্ট্রিবিউশনটা। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে, মানে এই জায়গাতে প্রেসার হওয়ার কথা ছিল এইচ ইন্টু গামা ইন্টু এইচ, গামা ইন্টু এইচ হওয়ার কথা ছিল নিচে, বাট ওখানে গামা ইন্টু এইচ এর সাথে এক্সট্রা একটা ভ্যালু অ্যাড হবে, সেটা হবে প্রেসার। তার মানে কি প্রেসার এখানে গামা এইচ এর থেকে বড় কখন, যখন হচ্ছে কনকেভ ফ্লো, ঠিক আছে? আর যখন কনভেক্স ফ্লো, কনভেক্স, তখন হচ্ছে প্রেসার যেটা হওয়ার কথা ছিল গামা এইচ, তার থেকে একটা কোনো একটা ভ্যালু মাইনাস করতে হচ্ছে, তার মানে প্রেসারটা এখানে টোটাল প্রেসার যেটা রিয়েলি হচ্ছে, টোটাল প্রেসার রিয়েলি যেটা হচ্ছে সেটা হচ্ছে গামা এইচ এর থেকেও কম, ঠিক আছে? এতটুকু জিনিস ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয় এখানে, এই জায়গাটা আরো ইম্পর্টেন্ট, ভালো মতো বুঝতে হবে। তো আমরা হচ্ছে যে কোনো একটা জিনিসের ম্যাস, আমরা হচ্ছে এখানে একটা প্রুফ দেখবো, সূত্রটার প্রুফটা একটু তাড়াতাড়ি করে দেখে যায়। আর যে কোনো জিনিসের ম্যাস ইজ ইকুয়াল টু কি জানি, ভলিউম ইন্টু হচ্ছে রো, ডেনসিটি ইন্টু ভলিউম। ভলিউম ধরেন আমার এইটা হচ্ছে সেই পানির কলামটা, তো এখানের ডেপথ হচ্ছে এইচ, আর এটার এরিয়া হচ্ছে এ, তাহলে ভলিউম কি হবে, ডেল এ ইন্টু এইচ ইন্টু রো, এটাই হচ্ছে আমার ম্যাস।
আর কোনো কিছুর সেন্ট্রিফিউগাল এক্সেলারেশন এটা কি হয়, এটা হচ্ছে ইউ স্কোয়ার বাই আর। আরটা কি, ওই যে রেডিয়াস অফ দ্য কার্ভেচার। মনে করেন এটা হচ্ছে সেন্টার, আর এই ফ্লোটা এরকম ভাবে যাইতেছে, ড্র করে দেখে এরকম ভাবে যাইতেছে। এটা হচ্ছে রেডিয়াস, মানে এটা হচ্ছে সেন্টার। সেন্টার থেকে এই যে যে আমার ফ্লো স্ট্রিম, এর মিড পয়েন্ট পর্যন্ত, এই সেন্টার থেকে এই পর্যন্ত এটাকে আমরা বলবো রেডিয়াস, ঠিক আছে? এতটুকু হচ্ছে আর। আর ওই যে মিড পয়েন্টের যে ভেলোসিটি সেটাকে আমরা বলতেছি ইউ, মানে আমার যে পানির স্ট্রিমটা, ওই পানির স্ট্রিমের মিড পয়েন্টের যে ভেলোসিটি সেটা হচ্ছে ইউ। সেন্টার থেকে যে কার্ভেচারটা হচ্ছে, এই কার্ভেচারের সেন্টার থেকে মিড পয়েন্ট পর্যন্ত ওটাকে আমরা বলবো রেডিয়াস। সেই রেডিয়াসটা যদি আর হয়, তাহলে সেন্ট্রিফিউগাল এক্সেলারেশন হবে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই আর। ঠিক আছে? এটা অ্যাক্সেলারেশন, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে ম্যাস এম। তো আমরা ফোর্স ইজ ইকুয়াল টু কি জানি, এম এ। এখন বসাই দেন। এমটা হচ্ছে এই যে রো এইচ ডেল এ, আর অ্যাক্সেলারেশনটা হচ্ছে ইউ স্কোয়ার বাই আর। যদি আমি বসাই দেই তাহলে এটা হচ্ছে আমার ফোর্স। আর আমরা কি বের করতে যাচ্ছি, প্রেশার। আমরা বের করতে যাচ্ছি প্রেশার। প্রেশার মানে কি, ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। তাহলে এরিয়া দিয়ে যদি আমি ডিভাইড করে দিই তাহলে আমার আলটিমেটলি জাস্ট থাকতেছে এটা, যে রো এইচ ইউ স্কোয়ার বাই আর। এটাই হচ্ছে আমার ওই যে এক্সট্রা যে অ্যাক্সেলারেশন, সেন্ট্রিফিউগাল যে অ্যাক্সেলারেশন, এই অ্যাক্সেলারেশনের কারণে এক্সট্রা কতটুকু প্রেশার আসতেছে, ঠিক আছে? এক্সট্রা কতটুকু প্রেশার আসতেছে সেই ভ্যালুটা, মানে কার্ভেচার হওয়ার কারণে, কার্ভেচার হওয়ার কারণে এক্সট্রা প্রেশারের ভ্যালুটা কত, রো এইচ ইউ স্কোয়ার বাই আর। এটা কি বুঝছেন সবাই? জি ম্যাম। আচ্ছা, তো এক্সট্রা প্রেশারটা যদি আমরা পেয়ে যাই, এখন আমাকে কেউ যদি একটু রেসপন্স করতেন আমার অনেক হেল্প হইতো। সেটা হচ্ছে আমরা একটু আগেই বলে আসছি কনকেভ, কনকেভ এ টোটাল প্রেশারটা কি হয়, গামা এইচএস থেকে কমে যায় নাকি বেড়ে যায়? কনকেভে বেড়ে যায়, বেড়ে যায়। বেড়ে হ্যাঁ ম্যাম। যায়, ওকে। তাহলে কতটুকু বাড়বে এই ভ্যালুটা, রো এইচ ইউ স্কোয়ার বাই আর, এতটুকু বাড়বে। ক্লিয়ার? তাহলে কনভেক্সে কি হবে, কনভেক্সে কি হবে, কনভেক্সে কমে যায়। তাহলে গামা এইচ এর থেকে এই রো এইচ ইউ স্কোয়ার বাই আর এই ভ্যালুটা মাইনাস করে দেবে। ঠিক আছে? এটা হচ্ছে প্রেসারের ক্ষেত্রে আমি বললাম, এগুলো হচ্ছে কনকেভে। কনকেভ যদি ফ্লোটা যদি কনকেভ যায় তাহলে প্রেসারের, প্রেসারের কি কাহিনী হবে সেটা। আর যদি কনভেক্স যায় তাহলে প্রেসারের কি কাহিনী হবে সেটা। কিন্তু আমরা তো নর্মালি কি নিয়ে ডিল করি, আমরা ডিল করি হচ্ছে হেড নিয়ে, প্রেসারের হেড নিয়ে। তো প্রেসারের হেড কি, পি বাই গামা। আমি মানে জাস্ট গামা দিয়ে ডিভাইড করলে আমার হয়ে যাইতো, তখন ওই ভ্যালুটা দাঁড়াইতো এতটুকু। এটা হচ্ছে হেড, হেড এটা কি, হেড। তো যদি আমি হেড নিয়ে ক্যালকুলেশন করতাম সেটা এখানে লিখেই দেওয়া আছে। হেডের ক্ষেত্রে টোটাল প্রেসার হেডটা তখন কি হইতো, এইচ, এই ফর্মুলাটা আপনারা মনে রাখবেন। প্লাস হবে কখন, প্লাস, প্লাস হবে কখন, যখন সেটা কনকেভ। মাইনাস হবে কখন, যখন সেটা কনভেক্স। জাস্ট এতটুকু মনে রেখে দিব, প্লাস হবে যখন কনকেভ, আর মাইনাস হবে যখন কনভেক্স। ঠিক আছে? তাহলে এইচ এর ফর্মুলা আমাদের সবার আশা করি ক্লিয়ার। এটাই ওই সেম জিনিসই আবার একটু ড্র ট্র করে দেখাইছে, আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাই। তো ধরেন এটা একটা ম্যাথ। আচ্ছা, এখানে কি বলছে, বলছে যে এই যে যে একটা ফ্লো আছে, এই ফ্লোর কার্ভেচার হচ্ছে 20, রেডিয়াস অফ দ্য কার্ভেচার হচ্ছে 20 মিটার, তার মানে আর এর ভ্যালু বলে দিচ্ছে হচ্ছে 20 মিটার। ঠিক আছে? তারপর বলছে ইফ দ্য ফ্লো ডেপথ অ্যাট সেকশন 1 1 ইজ এইচ, এইচ এর ভ্যালু বলে দিচ্ছে 3। ঠিক আছে? অ্যান্ড দ্য ডিসচার্জ পার ইউনিট উইথ, ডিসচার্জ পার ইউনিট উইথ হচ্ছে 66 মিটার স্কোয়ার পার সেকেন্ড। ডিসচার্জ, ডিসচার্জের ইউনিট কি, মিটার কিউব পার সেকেন্ড। এখন এটাকে যদি উইথ দিয়ে ডিভাইড করা হয়, উইথ এর ইউনিট কি, মিটার। তো মিটার মিটার একটা কাটাকাটি, যে মিটার স্কোয়ার পার সেকেন্ড বুঝাইতেছে যে ডিসচার্জ পার উইথকে। ঠিক আছে? এর জন্য মিটার স্কোয়ার পার সেকেন্ড। কিন্তু আমাদের লাগবে কি, আমাদের উইথ দিয়ে অলরেডি ডিভাইড করা আছে। আমরা যদি ভেলোসিটি বের করতে চাই তাহলে আমাদের লাগে হচ্ছে কিউ বাই এ। এ মানে হচ্ছে কিউ বাই উইথ ইন্টু হাইট। তো আমার এই ভ্যালুটা অলরেডি দেওয়া আছে, কিউ বাই ডাব্লুটা অলরেডি দেওয়া আছে, উইথ দিয়ে অলরেডি ভাগ করাই আছে। তাহলে আমি যদি ভেলোসিটি বের করতে চাই তাকে জাস্ট হাইট দিয়ে ভাগ করে দিব। এতটুকু কি বোঝা যায়? এতটুকু সিম্পল জিনিস বোঝা যায় যে আমার হচ্ছে ভি ইজ ইকুয়াল টু কিউ বাই এ। তো কিউ বাই এ কে আবার আমি কি লিখতে পারি, ডাব্লিউ ইন্টু এইচ।
তো কিউ বাই ডাব্লিউ এর ভ্যালুটা অলরেডি দেওয়া, এটাই বলতেছে কিউ বাই ডাব্লিউ ভ্যালুটা দেওয়া, তাকে এই ভ্যালুকে যদি জাস্ট আমি এইচ দিয়ে ডিভাইড করি সেটাই ভেলোসিটি হয়ে যাবে না? তো সেভাবে ভেলোসিটিটা বের করে ফেলছে। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস আমি হচ্ছে বলছিলাম যে আমার যে ওখানে যে ভেলোসিটিটা ইউজ করছে, সেটা কি করছে, এই যে আরটা ঠিক মিডে, এই স্ট্রিমের ঠিক মিডে যে যে ভেলোসিটি ওইটা না, ওইটা ইউজ করার কথা। বাট নর্মালি ম্যাথের ক্ষেত্রে কি করা হয়, অ্যাভারেজ ভেলোসিটিটা ইউজ করা হয়, ওই মিড পয়েন্টের ভেলোসিটি বের করা অনেক ডিফিকাল্ট। এর জন্য পুরা স্ট্রিমটা, পানির যে সেকশনটা নিতেছেন ওই সেকশনের যে অ্যাভারেজ ভেলোসিটি, ওই অ্যাভারেজ ভেলোসিটিকে ইউজ করা হয়। ঠিক আছে, মনে থাকবে এটা? এটা যদি মনে থাকে তাহলে আমি ইউ জেনে গেছি। এখন আমি ওই প্রেসারের ফর্মুলাটা, প্রেসার যদি আমাকে বের করতে বলে, তাহলে আমি হেড জানতাম কি, প্রেসার হেড যেটা সেটা ছিল এইচ ইন্টু, ফর্মুলা ছিল এইচ ইন্টু 1 প্লাস ইউ স্কোয়ার বাই জি আর। প্লাস কেন? কারণ এটা একটা কনকেভ। প্লাস। ঠিক আছে, তো এই হেডের সাথে জাস্ট গামা গুণ দিব, তাইলেই তো আমি প্রেসার পেয়ে যাব। তো এভাবে হচ্ছে প্রেসারটা বের করে ফেলছে, যেটাই আমাদের চাইছিল, কম্পিউটার প্রেসার অ্যাট এ। আচ্ছা, আশা করি এটা ক্লিয়ার। ওকে। এখন ধরেন আমাদের যে শুরুতে আমি বলছিলাম যে প্রেশারটা হচ্ছে গামা ইন্টু এইচ, তার মানে যদি সেটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক একটা কন্ডিশন থাকে, মানে আমাদের হচ্ছে কোনো স্লোপ নাই, কোনো কার্ভেচার নাই, তখন কার্ভেচার থাকলে কি হবে সেটা আমরা অলরেডি পড়ে ফেলছি। এখন যদি স্লোপ থাকে তখন কি হবে? আমরা এর আগে পড়ছি কার্ভেচার থাকলে কি হবে, এখন আমাদের চিন্তা করতে হবে যদি স্লোপ থাকে তখন কি হবে। স্লোপ মানে এই চ্যানেলটা অনেকটা স্লোপি, এটা হচ্ছে ধরে নিলাম আমি ডেটামের সাথে থিটা কোণ করতেছে। ঠিক আছে, এখন ডেটামের সাথে যদি এটা থিটা কোণ করে, তাহলে আমরা নর্মালি হচ্ছে যে ভ্যালু হিসাব করি, এই যে এইভাবে ডেটাম থেকে, কোন একটা ডেটাম থেকে চ্যানেলের যে ডেপথ, হাইট, সেটাকে জেড বলি। এখান থেকে এতটুকুকে বলি হচ্ছে প্রেসার হেড। ঠিক আছে, এই যে এখান থেকে এতটুকুকে বলি প্রেসার হেড, এরপরে আমাদের থাকে ভেলোসিটি হেড। এটা মিলে আমাদের থাকে হচ্ছে, এটা মিলেই আমাদের হচ্ছে এনার্জি, এনার্জি গ্রেড লাইনটা থাকে টোটাল, মনে আছে কিনা জানি না। আচ্ছা, এখন এই যে যে প্রেসার হেড, এটাতে কিন্তু এই হাইটটা আসে একদম পুরাপুরি ডেটামের সাথে একটা ভার্টিক্যাল লাইন থাকে এটা। ঠিক আছে, এই এইচটা কিন্তু ভার্টিক্যাল, পুরাপুরি ভার্টিক্যাল, চ্যানেলের সাথে ভার্টিক্যাল না, ও রিয়েলে ভার্টিক্যাল, মানে এক্স এক্সিস যদি আমি চিন্তা করি, এটা একদম ভার্টিক্যালি একটা লাইন থাকে। ভার্টিক্যালি এই উপর থেকে নিচ পর্যন্ত, টপ টপ সারফেস থেকে বটম সারফেস পর্যন্ত ভার্টিক্যাল যে ডিস্টেন্স সেটা হচ্ছে এইচ। কিন্তু আমাদের হচ্ছে লাগে এই হাইটটা, মানে কি, মানে চ্যানেলের সাথে হচ্ছে পারপেন্ডিকুলার একটা লাইন দরকার হয়, সেটাকে আমরা বলবো ডি। এই যে যে বাঁকা করে যে লাইনটা ডিটা, এটা কিন্তু চ্যানেলের সাথে পারপেন্ডিকুলার, কার সাথে? চ্যানেলের সাথে পারপেন্ডিকুলার, এটা আমাদের ডেটামের সাথে পারপেন্ডিকুলার লাইন না। ঠিক আছে, এখন এটা যদি, এটা যদি হয় আমাদের থিটা, তাহলে এটাও আমাদের থিটা হবে। তাহলে আমরা কি বলতে পারবো, এটা যদি থিটা হয় তখন আমি কি বলতে পারবো, ডি কস থিটা, এইচ কস থিটা ইকুয়াল টু ডি। এটা হচ্ছে এইচ, এইচ এর এই দিকের কম্পোনেন্ট হচ্ছে আমি বের করতে চাচ্ছি, তাহলে ডি ইজ ইকুয়াল টু আমি বলবো এইচ কস থিটা। এটা মাথায় রেখে দিতে হবে যে ডি ইজ ইকুয়াল টু এইচ কস থিটা। থিটাটা কি, থিটাটা হচ্ছে ডেটামের সাথে চ্যানেলের অ্যাঙ্গেল, ডেটামের সাথে চ্যানেলটা কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে সেইটা। ঠিক আছে, সেটা যদি দেওয়া থাকে, আমাদের যদি পারপেন্ডিকুলার যে হাইট এইচটা দেওয়া থাকে, তাহলে আমি ডি বের করে ফেলতে পারবো এইচ কস থিটা করে। ঠিক আছে। ওকে। তো এখানেও হচ্ছে পানিটা, আমাদের যে ফ্লোটা, এটা হচ্ছে, এটার যে প্রেসার, এটা হাইড্রোস্ট্যাটিক হবে। বাট আমাদের আগে ছিল হচ্ছে এরকম লাইন ছিল, একদম হরাইজন্টাল, একদম ভার্টিক্যাল। তো একদম ভার্টিক্যাল যখন থাকে তখন এইখানেরটা হচ্ছে গামা ইন্টু এইচ হয়। কিন্তু যখন এরকম স্লোপি থাকবে, তখন এই প্রেসার ডিস্ট্রিবিউশনের এই ভ্যালুটা হবে হচ্ছে গামা ইন্টু ডি কস থিটা। কেন? কারণ এটাই এইচ এর ভ্যালু। ঠিক আছে, বুঝা গেছে এই জিনিসটা?
আচ্ছা, এটা যদি বোঝা যায় তাহলে আসেন নেক্সট প্রুফটাতে। এখন আমরা কি বলতে পারবো, আবারও প্রেসার বের করতে চাচ্ছি। প্রেসার ইজ ইকুয়াল টু হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। তো এই জিনিসটা তো আমরা আগেও জানি যে দ্য কম্পোনেন্ট। আচ্ছা, এখানে একটা জিনিস বলি। ধরেন এইটা হচ্ছে ওয়েটটা তো সবসময় একদম খাড়া নিচের দিকে কাজ করে, তাহলে ওয়েটের কম্পোনেন্ট এই পারপেন্ডিকুলার ডিরেকশনে কত হবে? ডাব্লিউ কস থিটা, এটা নিয়েও কোনো সন্দেহ নেই, ডাব্লিউ কস থিটা। ওকে, তাহলে ওয়েট যদি আমি পেয়ে যাই, ওয়েট হচ্ছে ডাব্লিউ কস থিটা। আবার ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি জানি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ মানে হচ্ছে ওয়েট, ওয়েট ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়েট ইজ ইকুয়াল টু গামা ডি ইন্টু এরিয়া। এটুকু হচ্ছে ভলিউম, তার সাথে গামা গুণ দিলেই হচ্ছে কি পেয়ে যাব? ওয়েট। তাহলে হচ্ছে আমি ওয়েটের সাথে কস থিটা এটা পাইলাম কি কম্পোনেন্ট। ওই বরাবর এই যে এই চ্যানেলের পারপেন্ডিকুলার ডিরেকশনে ওয়েটের কম্পোনেন্ট কত, সেটা হচ্ছে ডাব্লিউ কস থিটা ছিল। এটা সমান সমান আমি পেয়ে গেছি গামা ডি ডেল এ কস থিটা। এটা যদি পেয়ে যায়, এখন আমরা প্রেশার সমান সমান কি জানতে পারি? ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। ফোর্সটা মানে কি? ওয়েট। ওয়েটই তো এখানকার একমাত্র ফোর্স। কারণ এই এই ফ্লো, ওপেন চ্যানেল ফ্লোটা হইতেছে কিসের কারণে? ওপেন চ্যানেল ফ্লো হইতেছে হচ্ছে গ্র্যাভিটির কারণে। তো গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে যেটা হয় সেটাই তো ওয়েট। তো ওয়েটটা আমি উপরে বসে দিব গামা ডি ডেল এ কস থিটা ডিভাইডেড বাই ডেল এ। ডেল এ ডেল এ কাটাকাটি, গামা ডি কস থিটা। এখন ডি সমান সমান আবার কি জানি? এইচ কস থিটা। ডি সমান সমান হচ্ছে এইচ কস থিটা। তো ডি সমান সমান যদি এইচ কস থিটা বসাই দেই, তাহলে কি আসবে? গামা ইন্টু এইচ কস থিটা, কস থিটা। তার মানে গামা এইচ কজ স্কোয়ার থিটা। এটাই হচ্ছে প্রেশার। এটা মনে রাখতে হবে। যদি আমার কোনো একটা স্লোপে চ্যানেলটা থাকে তাহলে প্রেশার কত হবে? গামা এইচ কজ স্কোয়ার থিটা। গামা এইচ কজ স্কোয়ার থিটা। তো এটা দিয়ে আমার একটা ম্যাথ আছে। ম্যাথটা একটু সবাই খেয়াল করেন কি বলছে। এটা একটা প্রুফ, ঠিক আছে? এটা হচ্ছে এরকম একটা, মানে এই যে এই পোর্শনে যেখানে হচ্ছে অনেক অনেক স্লোপটা অনেক বেশি, এই পোর্শনের জন্য ক্যালকুলেশন করতে বলছে। তো এই পোর্শনের জন্য এই নিচের প্রেশার, এটাকে আমরা এরকম সোজা করে নেওয়া হয়েছে। এই যে এই চ্যানেলটাকে এভাবে সোজা করে এঁকে দেখানো হয়েছে। এটা কিন্তু এরকম সোজা না, ঠিক আছে? সোজা করে জাস্ট এঁকে দেখানো হয়েছে। তো এইখানের এই জায়গার ভ্যালুটা কত? গামা ডি কস থিটা। এটা হচ্ছে প্রেশার, গামা ডি কস থিটা। তাহলে প্রেসার হেড কত হবে? একে যদি গামা দিয়ে ভাগ দিই তাহলে ডি কস থিটা, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তো আমার ফোর্স, ফোর্স এই যে এটা একটা ট্রায়াঙ্গুলার একটা সেকশন তৈরি হয়েছে। এখান থেকে আমি ফোর্স কিভাবে বের করব? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই উচ্চতাটাই আসলে এই ডিটা না? এইটাই, এই যে এই ভ্যালুটাই তো আসলে ডি। তাহলে হাফ, আর আমার বেজ হচ্ছে গামা ডি কস থিটা, আর হাইট হচ্ছে ডি। তাহলে এখান থেকে বেরোচ্ছে ফোর্স ইজ ইকুয়াল টু হাফ গামা এইচ স্কোয়ার কস কিউব থিটা। মানে আবার আপনি ডি এর ভ্যালু এইচ কস থিটা বসাই দিবেন, দেওয়ার পরে এটা আসবে ফোর্স। এরপর বলছে ওভার টার্নিং মোমেন্টাম। মোমেন্টাম মানে কি? ওভার টার্নিং মোমেন্টাম মানে কি? ফোর্স। এই যে আমি ফোর্স অলরেডি পেয়ে গেছি, ফোর্স। এই ফোর্সের সাথে আমাদের হচ্ছে কি জানি বলে, ওই যে সেন্টার অফ সেন্ট্রয়েড, যেটা সেন্ট্রয়েড, এই ট্রায়াঙ্গেলের জন্য নর্মালি সেন্ট্রয়েড কত থাকে? 1/3 থাকে না? D/3 থাকবে না? এটা যদি ডি হয় তাহলে D/3 থাকবে কি তার সেন্ট্রয়েড। তাহলে এই সেন্ট্রয়েড পর্যন্ত ডিস্টেন্স দিয়ে যদি ফোর্সকে গুণ দেওয়া হয়, ফোর্স ইন্টু সেন্ট্রয়েডের ডিস্টেন্স, এটাই হবে কি আমাদের মোমেন্টাম, ওভারটার্নিং মোমেন্ট। তো এটা বের করে ফেলবো, এফ বের করে ফেলছি, এফটা বসাই দিব, ডি এর ভ্যালু এইচ দিয়ে বসাই দিলে এটা প্রুভ হয়ে যাবে। তো এইটা গেল হচ্ছে আমাদের প্রেসার ডিস্ট্রিবিউশন ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের ম্যাথ। এখন আমরা হচ্ছে এই এই স্লাইডটা একটু গো থ্রু করি। এখানকার ইম্পর্টেন্ট জিনিসগুলো তাহলে কি কি পরীক্ষাতে আসার মতো, সবাই একটু খেয়াল করেন। পরীক্ষাতে আসার মতো জিনিসগুলা কি কি সেটা আমি একটু বলে যাচ্ছি। কারণ অনেক কিছু আছে, স্লাইডটা অনেক বড়। সবকিছু আমাদের ভালো মতো পড়া লাগবে না, আমাদের বুঝতে পারলেই হয়েছে। জিনিসপত্র যদি বুঝতে পারি তাহলেই আনসার করতে পারবো। এটা ভালো করে পড়বো। কম্পারিজনটা, কম্পারিজন অফ ওপেন চ্যানেল ফ্লো অ্যান্ড পাইপ ফ্লো। এটা কি অনেক স্লো স্লো যাচ্ছে? আচ্ছা যাই হোক, কম্পারিজন অফ ওপেন চ্যানেল ফ্লো অ্যান্ড পাইপ ফ্লো এটা পড়ে ফেলবো। এটা পড়ার পরে তারপরে হচ্ছে এগুলা লাগবে না, কাইন্ডস, এটা লাগবে না।
এরপরে আমরা যাব হচ্ছে এই যে এই জায়গাটা একটু ভালো করে পড়বেন, টাইপস অফ ওপেন চ্যানেল ফ্লো। এখানে ওই যে ফ্রাউড নাম্বারের কথা, তারপরে হচ্ছে রেনল্ড নাম্বারের কথাগুলো বলা আছে, এই জায়গাটা জাস্ট একটু পড়বেন টাইপসটা। টাইপসটা পড়ার পরে এরপর ফর্মুলাগুলো পড়বেন এখান থেকে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, এটা ছাড়া ম্যাথ হবেই না, লিটারালি ম্যাথ হবে না। এই যে যে টেবিলটা, এই টেবিলটা দিয়ে যে এরিয়া, পেরিমিটার, টপ উইথ, হাইড্রোলিক রেডিয়াস যে বের করছে, হাইড্রোলিক ডেপথ বের করছে, এই চারটা ভালো করে পড়া লাগবে। পড়ার পরে এরপরে হচ্ছে আমাদের মেইন যে ম্যাথটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের যে একটা ম্যাথ করাইছিলাম। এটা না, টেবিল করে দিয়ে, এটাও না, ওই রেখে চলে আসছি, না, এই যে এইখানের এই ম্যাথটা, ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের এই ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা পরীক্ষার্থে দাগ থাকতে পারে। তারপরে হচ্ছে যে আলফা বিটার যে ম্যাথ করাইলাম, আলফা বিটার ম্যাথ গুলা, আলফা বিটার ম্যাথ গুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে এই দুইটা জিনিসই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আলফা বিটার ম্যাথ আর হচ্ছে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন। ওকে, এবার আমরা নেক্সট স্লাইড ধরি। নেক্সটে আমাদের হচ্ছে স্পেসিফিক এনার্জি জিনিসপত্রগুলো পড়তে হবে। চ্যাপ্টার 2, স্পেসিফিক এনার্জি। আচ্ছা, স্পেসিফিক এনার্জিটা কি, বা ক্রিটিক্যাল ফ্লো, এটা হচ্ছে বেসিক্যালি ক্রিটিক্যাল ফ্লো এর জন্য এখানে ডিসকাস করা হচ্ছে, বাট আমরা অনেক কিছুই এখানে শিখবো, মানে ওভারঅল এই জিনিসটা ভালো করে শিখবো। স্পেসিফিক এনার্জিটাকে আমরা কি এনার্জি গ্রেড লাইন বা এনার্জি, এনার্জি যে বের করি, এটা আগের দিন হচ্ছে বলছিলাম। টোটাল এনার্জির ভিতরে আসলে আমাদের কি কি ইনক্লুডেড থাকে, আমাদের ইনক্লুডেড থাকে, আমি যদি হেড আকারে চিন্তা করি, হেড আকারে সবকিছু বলি, এনার্জি হেড, হেড দিয়েই বলি, তাহলে হচ্ছে আমাদের একটা এলিভেশন হেড থাকে জেড, একটা কি থাকে, প্রেসার হেড থাকে পি বাই গামা, আরেকটা কি থাকে, ভেলোসিটি হেড v²/2g। এখন এই এই v²/2gর সাথে কখনো কখনো এই কোএফিসিয়েন্টটা গুণ দিয়েও লেখা হয়, ঠিক আছে? এই তিনটা হেডের সামেশন হচ্ছে আমাদের এনার্জি হেড বা এনার্জি গ্রেড লাইনও এটাকে বলি, ঠিক আছে? এখন এটা আসলে আমরা কার রেসপেক্টে বের করতেছি, আমরা বের করতেছি ডেটামের রেসপেক্টে না, একটা আমাদের ডেটাম থাকবে, সেই ডেটাম থেকে আমাদের হচ্ছে চ্যানেলের যে হাইট সেটা হবে জেড। তো উইথ রেসপেক্ট টু ডেটাম, যেটাকে আমি বলতেছি এনার্জি, আমি যদি এই ডেটামের চিন্তা না করি, আমি জাস্ট চ্যানেলের যে বটম, মানে চ্যানেলের যে হচ্ছে বেজ আছে, মানে নিচের যে বেসটা, বা চ্যানেলের যে কি বলে এটাকে, ওইটাই, চ্যানেলের যে নিচের যে লাইনটা, এই লাইনের রেসপেক্টে যদি আমি এনার্জি বের করি, তাহলে সেটাকে আমরা বলবো স্পেসিফিক এনার্জি, ঠিক আছে? কি বলছে, স্পেসিফিক এনার্জি এট এ চ্যানেল সেকশন মে বি ডিফাইন্ড অ্যাজ, চ্যানেল সেকশন মানে শুধু চ্যানেল সেকশনের জন্য করা হবে, ডিফাইন্ড অ্যাজ এনার্জি মেজার্ড উইথ রেসপেক্ট টু চ্যানেল বটম, ঠিক আছে? চ্যানেলের বটমের রেসপেক্টে যদি আমি ওই এনার্জিটাকে ক্যালকুলেশন করি, তাহলে চ্যানেলের বটমের রেসপেক্টে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে কি আমার এখন আর জেড আসবে? জেড থাকবে এনার্জি ইকুয়েশনের মধ্যে কি আর জেড থাকবে? নো ম্যাম। না, কারণ আমরা তো এখন ডেটাম থেকে চিন্তাই করতেছি না, আমরা জাস্ট বটম থেকে চিন্তা করতেছি, অলরেডি আমি বটম পর্যন্ত উঠে আসছি, আসার পরে বটমের উপরে যতটুকু এনার্জি আছে, বা বটমের উপর থেকে যে এনার্জি হেডটা আছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে স্পেসিফিক এনার্জি, ঠিক আছে? তার মানে এখানে আমাদের জেডটা থাকবে না, এখানে এই জেডটা কত হয়ে যাবে, জিরো, স্পেসিফিক এনার্জির ক্ষেত্রে জেডটা হয়ে যাবে জিরো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি একটু আগে বলে আসছি, যদি কোনো একটা চ্যানেলের স্লোপ থাকে, থিটা স্লোপে থাকে, তখন হচ্ছে এই যে যে ডেপথ, এটা যদি ডি হয়, কিন্তু আমাদের তো আসলে লাগে এই হাইটটা, তার সাথে হচ্ছে ভেলোসিটি হেড যোগ করতে হয়, তো এটা যদি ডি হয়, তাহলে এটা কি হবে, ডি কস থিটা হবে না? তখন আমরা যেখানে এইচ, মানে আমরা যেখানে হচ্ছে এই যে প্রেসার হেড, যেটা প্রেসার হেডকেই হচ্ছে আমরা এইচ বলি, বা পি বাই গামা, পি বাই গামাই তো বেসিক্যালি এইচ না, কারণ প্রে ইজ ইকুয়াল টু গামা এইচ, তাই না? সেখান থেকে এইচ ইজ ইকুয়াল টু কি আসে, পি বাই গামা, তো পি বাই গামার জায়গায় আমি হচ্ছে এইচটা বসাই, তার মানে আমার হচ্ছে বেসিক ইকুয়েশন ই এর থাকে জেড প্লাস এইচ প্লাস হচ্ছে v²/2g।
এখন এই জেড তো জিরো হয়ে গেল স্পেসিফিক এনার্জির জন্য। আর এটা যদি একটু স্লোপি চ্যানেল হয় তাহলে এইচ এর জায়গায় আমি কি লিখবো, ডি কস থিটা প্লাস ভি স্কোয়ার বাই টু জি। ঠিক আছে, এটাই হচ্ছে আমার স্পেসিফিক এনার্জির ইকুয়েশন যদি স্লোপ থাকে। আর যদি স্লোপ না থাকে তাহলে এখানে জাস্ট এইচ ইউজ করতে পারবো, এইচ প্লাস ভি স্কোয়ার বাই টু জি। এটাই এখানে দেখানো হয়েছে যে আমার স্পেসিফিক এনার্জির ইকুয়েশন হচ্ছে, তাহলে এইটা এইচ কেই হচ্ছে ওরা ওয়াই দিয়ে লিখতেছে এখানে। ঠিক আছে, তাহলে ই ইকুয়াল টু হচ্ছে ওয়াই, মানে ওয়াইটা কি, চ্যানেলের ডেপথ। ঠিক আছে, চ্যানেলের ফ্লো এর ডেপথ, মানে চ্যানেলের ডেপথ তো না, আসলে ফ্লো এর ডেপথ, মানে এই ভার্টিক্যাল যে লাইনটা এটা, এটা না, এটা না, এটা তো ডি, বাট আমাদের লাগে এটা। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই, ফ্লো এর ডেপথ, ওয়াই প্লাস হচ্ছে ভি স্কোয়ার বাই টু জি। এটাই আমাদের স্পেসিফিক এনার্জির ইকুয়েশন। এখন আমরা ভি ইকুয়াল টু আবার কি জানি, কিউ বাই এ, রাইট? তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। তো এটা বসাই দিয়ে এই ইকুয়েশনটা হয়ে গেছে ওয়াই প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই টু জি ইন্টু এ স্কোয়ার। তো আপনারা এটাই মনে রাখবেন লাস্টেরটা। ঠিক আছে, ফার্স্টেরটাও মনে রাখতে পারেন, পরে ডিরাইভ করে নিতে পারেন, আমি তো আসলে ফার্স্টেরটাই মনে রাখি, পরে ডিরাইভ করে নিই। আচ্ছা, তো এটা আমরা পারলাম। এখন আমাদের এই কার্ভটা শিখতে হবে, এটা অনেক 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি এখানে একটা এক্সট্রা পেজ ইনসার্ট করি, ওয়েট। আচ্ছা, এটা ভালো মতো একটু বুঝবেন। ঠিক আছে, তো আমরা ই এর ইকুয়েশন কি পাইলাম, ই এর ইকুয়েশন পাইলাম হচ্ছে ওয়াই প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই টু জি ইন্টু এ স্কোয়ার। ওকে, এটা হচ্ছে পাইছি। এখন আমি ড্র করতে চাচ্ছি হচ্ছে ই, ই হচ্ছে স্পেসিফিক এনার্জি, এটা এক্স এক্সিসে বসাইতে চাচ্ছি। আর এই যে যে ওয়াই, এটাকে বসাইতে চাচ্ছি আমি ওয়াই এক্সিস। যদি বসাই, যখন আমার ডিসচার্জ, যখন আমার কোনো একটা ভাবে এই ভ্যালুটা শূন্য হয়ে যাবে, কোনো একটা ভাবে এই ভ্যালুটা শূন্য হয়ে যাবে, তখন ই ইজ ইকুয়াল টু ওয়াই আসবে, মানে স্পেসিফিক এনার্জিটাই ডেপথের সমান হয়ে যাবে। এই কেসে গ্রাফটা কেমন, ই ইজ ইকুয়াল টু ওয়াই, এই লাইনটা কি একটা আহ ইয়ে দিয়ে কি জানি বলে, এই মূল বিন্দু দিয়ে যাচ্ছে এরকম একটা স্ট্রেট লাইন হবে না? তার মানে এই লাইনটা বুঝাচ্ছে হচ্ছে ই ইজ ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে, ই হচ্ছে স্পেসিফিক এনার্জিটা আমার হচ্ছে ডেপথেরই সমান, ওয়াটার ফ্লো এর যে ডেপথ তার সমান। অন্য কেসে যখন আমার কিউ থাকবে, যখন আমার কিউ থাকবে, আচ্ছা আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে এই ইটা বেসিক্যালি, তাহলে এখান থেকে আমি যেটা দেখতে পারি, ইটা হচ্ছে ওয়াই আর কিউ এর ফাংশন, রাইট? ই হচ্ছে ওয়াই চেঞ্জ হলে ই চেঞ্জ হবে, আর কিউ চেঞ্জ হলে। কেন আমি জি এর কথা বলতেছি না, কারণ জি একটা কনস্ট্যান্ট ভ্যালু। আর এর কথা কেন বলতেছি না, যদি আমার উইথটা সবসময় সেম থাকে তাহলে এও আসলে চেঞ্জ হবে ওয়াই এর সাথে সাথে, তার মানে এও আসলে একটা ওয়াই এর ফাংশন। এর জন্য আমি ওভারঅল কি বলতে পারি, ইটা হচ্ছে ওয়াই এবং কিউ এর ফাংশন। এখন আমি কিউ কে যদি কনস্ট্যান্ট চিন্তা করি, মানে আমি ডিসচার্জ, ডিসচার্জকে কখনো চেঞ্জ করব না। যদি আমি ডিসচার্জকে চেঞ্জ না করি তাহলে আমার স্পেসিফিক এনার্জির সাথে রিলেশন থাকবে শুধুমাত্র কার, ওয়াই এর, রাইট? তো আমি হচ্ছে ওই রিলেশনশিপটাই এখন চিন্তা করতেছি, যে আমি ডিসচার্জকে চেঞ্জ করতেছি না, আমি জাস্ট ই এর সাথে সাথে ওয়াই এর কি রিলেশনশিপ সেটা বের করতেছি। এখন এটা যদি আমি বের করি, তো এটা হচ্ছে একটা স্পেশাল কেস যখন ইজ ইকুয়াল টু ওয়াই হয়ে যাবে। তাছাড়া এই কার্ভটা নর্মালি এরকম হবে, এরকম, এরকম একটা ইয়ে থাকবে, তারপরে এরকম ভাবে যাবে। আচ্ছা, এটা দিয়ে আসলে আমরা কি বুঝতেছি, ভালো করে যদি খেয়াল করি, এই কার্ভটা ভালো করে বুঝতে হয়, এর জন্য সবাইকে আমি একটু ফোকাস করতে বলতেছি। ঠিক আছে, যদি আমার আমি যদি একটা সিঙ্গেল স্পেসিফিক এনার্জি চুজ করি, লাইক এখানে তো ভ্যালু থাকবে, মনে করেন 5 10 সামথিং ভ্যালু, ভ্যালুই তো আছে। তো মনে করেন আমি একটা স্পেসিফিক এনার্জি চুজ করতেছি, তো এর জন্য আমি আসলে কয়টা ওয়াই পাবো, খেয়াল করে দেখেন তো। এখানে একটা ওয়াই পাবো, আবার এখান থেকে একটা ওয়াই পাবো। তার মানে আমি একটা স্পেসিফিক এনার্জি পাচ্ছি দুইটা আলাদা আলাদা ডেপথ, দুইটা আলাদা আলাদা ডেপথে আমি একই এনার্জি পাইতেছি। ঠিক আছে, এটা আমি আর একটু সুন্দর করে ড্র করি, এটা একটু মুছে দেই। আচ্ছা,
ধরেন এটা হচ্ছে আমার সেই চ্যানেল, ঠিক আছে, চ্যানেলের ওই জাস্ট ওই সেকশনটা আমি আঁকাইতেছি। তার মানে এইখানে হচ্ছে আমার একটা ওয়াই আসতেছে, আর এইখানে আরেকটা ওয়াই আসতেছে। এটা আমি এটাকে ধরেন বললাম Y1, আর এটাকে বললাম হচ্ছে Y2। এই Y1 Y2 দুইটাই কার জন্য পাইতেছি? একটা ই এর জন্য। আমি এইখানের জাস্ট ই নিছিলাম, এই একটা ই এর জন্যই আমি একটা স্পেসিফিক এনার্জির জন্য ওয়াই পাইতেছি হচ্ছে দুইটা। ঠিক আছে, এখন আমাদেরকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেখানে হচ্ছে ওয়াই, ওয়াই যেখানে বড় হবে, ওয়াই, ওয়াই যদি বড় হয়, তাহলে সেখানের ভেলোসিটি কমবে। মানে ডেপথ যদি বেড়ে যায়, ডেপথ যত বাড়বে ভেলোসিটি হচ্ছে তত কমবে। তাহলে ডেপথ যদি কমে যায়, সেখানের ভেলোসিটি কি হবে? বেড়ে যাবে। ঠিক আছে, এখন আপনারা বুঝতে পারবেন। তো যেখানে ওয়াই বেশি, সেখানে ভি কমে, আলটিমেট এই রেজাল্টটা আসলে ই থাকতেছে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে এই একই জোনের জন্য দেখা যাচ্ছে দুইটা ওয়াই পাওয়া যাইতেছে। এটা যদি আমি বুঝি, আরেকটা জিনিস আমার বুঝতে হবে, যে পয়েন্টে, যে একটা পয়েন্টে আমি পাইতেছি এই কার্ভের জন্য, একটা পয়েন্টে আমি কি দেখতেছি? ই এর ভ্যালু সর্বনিম্ন। এর নিচে তো আর ই নাই, এর এর কমে আর কোনো ই এর ভ্যালু আছে? এই কার্ভের সব থেকে কম ই এর ভ্যালু কোন জায়গাতে? এই জায়গাতে। তার মানে এতটুকুকে আমি বলতে পারি ই মিনিমাম। ই মিনিমাম, ই মিনিমাম আমি যে ডেপথের জন্য পাবো, এটা কিন্তু আমার সেই ওয়াটারের ক্রস সেকশনটা। ঠিক আছে, এটা এটা হচ্ছে ওয়াটার, এখানে হচ্ছে ওয়াটার আছে। ঠিক আছে, তো ই মিনিমাম আমি যে ডেপথের জন্য পাবো, যে ডেপথের জন্য আমি কি পাবো, ই মিনিমাম পাবো, সেটাকে বলে ক্রিটিক্যাল ডেপথ। ঠিক আছে, যে ডেপথে আমি হচ্ছে স্পেসিফিক এনার্জি মিনিমাম পাবো, সেটাকে কি বলা হবে? ক্রিটিক্যাল ডেপথ। যে ডেপথে আমি স্পেসিফিক এনার্জিটা মিনিমাম পাবো, সেটাকে আমি বলবো ক্রিটিক্যাল ডেপথ। তো এই যে ক্রিটিক্যাল ডেপথ, তাহলে এই লাইনটাকে আমি একটু বড় করি, এটা হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ। আচ্ছা, ক্রিটিক্যাল ডেপথের থেকে নিচের দিকে আমি একটা ওয়াই পাইছি, উপরের দিকে আমি একটা ওয়াই পাইছি একটা ই এর জন্য। একটা নির্দিষ্ট ই এর জন্য আমি দুইটা ওয়াই পাইছি, একটা হচ্ছে ওয়াই, এটাকে আমি Y2 লিখছিলাম, আর এটাকে আমি Y1 লিখছিলাম। এই Y2 আর Y1 দুইটা ভ্যালুই ক্রিটিক্যাল, দুইটা ভ্যালুর একটা হচ্ছে ক্রিটিক্যাল ডেপথের নিচে আছে, আরেকটা আছে ক্রিটিক্যাল ডেপথের উপরে। ক্রিটিক্যাল ডেপথের নিচে যে ওয়াইটা, নিচে যে ওয়াইটা, ওয়াই কম হলে যেহেতু আমার ভেলোসিটি বেশি, ভেলোসিটি বেশি থাকা মানে সেই জায়গাটা হচ্ছে সুপার ক্রিটিক্যাল। সুপার ক্রিটিক্যাল। ঠিক আছে, তার মানে এই যে দুইটা ওয়াই, দুইটা ওয়াই তো পাইতেছি আমি একই স্পেসিফিক এনার্জির জন্য, কিন্তু দুইটা ওয়াই দুইটা আলাদা আলাদা জোনে আছে। একটা হচ্ছে সুপার ক্রিটিক্যাল জোন, আর এই ক্রিটিক্যাল ডেপথের উপরের সাইডটাকে আমরা বলবো হচ্ছে সাব ক্রিটিক্যাল জোন। মনে থাকবে এটা, খুবই ইম্পর্টেন্ট। ক্রিটিক্যাল এর নিচে থাকবে হচ্ছে সুপার ক্রিটিক্যাল জোন, উপরের দিকে থাকবে হচ্ছে সাব ক্রিটিক্যাল জোন। তাহলে আমরা হচ্ছে একটা জিনিস বুঝে গেছি, যে যখন স্পেসিফিক এনার্জি, এই যে এখানে চিত্রটা অনেক বেশি হিজিবিজি হয়ে গেছে, বোঝা যাচ্ছে না, এজন্য আমি এখানে একে দেখাইছি। এই যে এই লাইনটাকে বলা হইতেছে ক্রিটিক্যালের লাইন। ঠিক আছে, এটা হচ্ছে ক্রিটিক্যালের লাইন। ক্রিটিক্যালের লাইন থেকে নিচের দিকে যারা আছে সেটা হচ্ছে সুপার ক্রিটিক্যাল, যারা উপরে আছে তাদেরকে বলা হচ্ছে সাব ক্রিটিক্যাল। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে অনেকগুলা কথাবার্তা আছে, এটা একটু আপনারা দেখে নিতে পারবেন। এই যে বিভিন্ন কন্ডিশন আর কি চিন্তা করা হয়েছে, এই কন্ডিশন তে পরে আসি, তার আগে আসি, আমরা হচ্ছে ক্রিটিক্যাল ডেপথটা আমি বের করতে চাইতেছি। আমি আরো একটা পেজ নিই, আমি হচ্ছে এখন ক্রিটিক্যাল ডেপথটা বের করব। আচ্ছা, ক্রিটিক্যাল ডেপথ কি হবে? ক্রিটিক্যাল ডেপথ কখন পাবো? যখন আমার ই এর ভ্যালু মিনিমাম হবে। ই যখন মিনিমাম হবে তখনই আমি কি পাবো? ক্রিটিক্যাল ডেপথ পাবো। এখন আমার ই এর ইকুয়েশন কি ছিল? ই এর ইকুয়েশন ছিল হচ্ছে ওয়াই প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g ইন্টু এ স্কোয়ার। ঠিক আছে,
তো যে কোনো কিছুর মিনিমাম বা ম্যাক্সিমাম, যে কোনো কিছুর মিন বা ম্যাক্স ক্যালকুলেশন করার জন্য তাকে কি করতে হয়, একবার ডিফারেন্সিয়েশন করতে হয়, একবার ডিফারেন্সিয়েশনের ভ্যালু জিরো ধরতে হয়। কেন? কারণ এই জায়গাতে দেখেন, এই জায়গাতে স্লোপটা, এই জায়গাতে স্লোপটা কি, কার প্যারালাল হয়ে যাবে, ওয়াই এর প্যারালাল। তার মানে এটা কি হবে, স্লোপের ভ্যালু জিরো হবে। জিরো যদি হয় তাহলে আমি এখন একে তাহলে ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব। মিনিমাম বা ম্যাক্সিমাম ভ্যালু বের করতে গেলে আমার যে ইন্ডিপেন্ডেন্ট টার্মটা আছে, ইন্ডিপেন্ডেন্ট টার্মের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে জিরো ধরতে হয়, তাহলে মিনিমাম, সেটা থেকে মিনিমাম পাওয়া যায়। তো আমি এখন এটাকে ডিডি ওয়াই করবো। ঠিক আছে, ডিডি ওয়াই। তো ডিডি ওয়াই যদি করি, স্পেসিফিক এনার্জি স্লোপ কত হবে, মিনিমামের জন্য স্লোপ কত হয়, শূন্য। এই ভ্যালুটা এখানে শূন্য বসাই দিই। এখন ডিডি ওয়াই অফ ওয়াই মানে কত, ওয়ান, প্লাস এখানে হচ্ছে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই টু জি কে বাইরে বের করে দিলাম, ডিডি ওয়াই অফ এ স্কোয়ার থাকলো। আচ্ছা, তাহলে জিরো, ওয়ান, প্লাস এখানে হচ্ছে কিউ স্কোয়ার বাই টু জি, এ স্কোয়ারকে লেখা যায় কি, কোনো, এটা হচ্ছে ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট, মানে এর ভিতরে, এ এর ভিতরে হচ্ছে ওয়াই আছে। তাহলে এটাকে আমি বলতে পারি হচ্ছে এ স্কোয়ার, যেহেতু ইয়ে করলে কি হবে, ডিফারেন্সিয়েশন করলে কি হয়, পাওয়ার। ম্যাম এটা 1/1। হ্যাঁ হ্যাঁ। ম্যাম জি। এটা কিন্তু কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার ছিল, এ স্কোয়ারটার নিচে ছিল। ও ও, ইয়েস ইয়েস, থ্যাংক ইউ থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। এ স্কোয়ার, তার মানে হচ্ছে এখানে ডিডি ওয়াই অফ এ টু দি পাওয়ার মাইনাস টু। এখন আমি এখনই আমার প্রুফ মিলতো না ভুল করার কারণে। আচ্ছা, তো পাওয়ার কি হয়, পাওয়ার হচ্ছে এক বেড়ে যায় না ইন্টিগ্রেশনের সময়। তাহলে এ টু দি, দূর বারবার এটা কেন আসে, এ টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস টু প্লাস ওয়ান ইন্টু ডিডি ওয়াই অফ এ, মানে এর ভিতরে তো ওয়াই আছে, এর জন্য এ কে কি আমার আবার এটা তো আসলে ওয়াই না, আমি এটাকে ওয়াই ধরে নিয়ে এতটুকু লিখছি। তো একে তো আমার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে করলে এদিকে কিন্তু আমার জিরো আছে, ঠিক আছে। তাহলে হচ্ছে জিরো ইকুয়াল টু ওয়ান প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই টু জি, এটা হচ্ছে মাইনাস এ, মাইনাস ওয়ান বাই এ। আচ্ছা, আর ডি এ বাই ডি ওয়াই, ডি এ বাই ডি এ, এ ইকুয়াল টু কি, ওয়াই ইন্টু সামথিং টপ উইথ, উইথ এ ইজ ইকুয়াল টু ওয়াই। এখন এ বাই ওয়াই মানে কি, আসলে এ বাই ওয়াই মানে এরিয়াকে যদি আমি ওয়াই রেসপেক্টে ডিভাইড করি, আসলে আমি পাই উইথ, উইথ মানে বেসিক্যালি বুঝাইতেছে টপ উইথ। ঠিক আছে, তার মানে এটা আমি পাইতেছি হচ্ছে টপ উইথ। এই ডি এ বাই ডি ওয়াই এটা হচ্ছে টপ উইথ, টি দিয়েও লিখতে পারি, সাপোজ আমি টি দিয়েই লিখি, ঠিক আছে। তাহলে আমার আলটিমেট রেজাল্টটা কি হইলো, হইলো হচ্ছে এই ওয়ানটাকে এদিকে নিয়ে যাই, মাইনাস ওয়ান ইকুয়াল টু কিউ স্কোয়ার টু জি টি এ, এই হইলো। ঠিকঠাক আছে তো, এখানে একটা মাইনাস হবে, এই মাইনাস কাটাকাটি হয়ে গেল, হইলে এটা দাঁড়াইতেছে হচ্ছে এ বাই টি ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই টু জি। আচ্ছা, এটা মনে রেখে দিবেন যে এ বাই টি ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই টু জি। এটা হচ্ছে কখন হয়, যখন আমার ক্রিটিক্যাল, আচ্ছা আমার কোথাও ইয়ে আসে নাই, ওয়াই আসে নাই না, ওয়াই তো থাকবে না। আমি তো ক্রিটিক্যাল ডেপথ বের করতে চাইতেছিলাম, ক্রিটিক্যাল ডেপথই আমার বের হইলো না কেন। ও আচ্ছা, এ থেকে এখন আমি বের করতে পারবো, এই যে এ কই, এই এ থেকে বের করতে পারবো। এ কে আবার আমি কি লিখতে পারবো, ওয়াই ইন্টু টি ডিভাইডেড বাই টি ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই টু জি। তাহলে টি টি কাটা হয়ে গেল, ওয়াই ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই টু জি। দেখা যাক, এখানে প্রুফটা করে দেওয়া আছে কোথায় জানি, নিচের দিকে, ঠিক আছে কি না, মনে তো হইতেছে কি ঠিক নাই। আমি কই জানি ভুল করছি, আমি ভুল করছি কোথায়। ম্যাম আমরা সূত্র সূত্র প্রয়োগে ভুল করছেন, ওই যে ইন্টিগ্রেশনের সূত্র ডিফারেন্সিয়েশনের সূত্র ইন্টিগ্রেশনে দিয়ে দিচ্ছেন। আমি ইন্টি, ও ডিফারেন্সিয়েশনে পাওয়ার এক কমে যায় তাই না। জি আচ্ছা, ম্যাম। জি 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 জি, বুঝতে পারছি, ভুল ধরতে পারছি আমি, নিজের ভুল ধরতে পারছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস টু, পাওয়ার এক যদি কমে যায় তাহলে হবে এ টু দি পাওয়ার মাইনাস থ্রি।
হ্যাঁ, আর -3 সামনে চলে আসবে, কি বলি, -2 সামনে চলে আসবে আমার। ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন সব উল্টে পাল্টে গেছে, তাহলে এই টু কাটাকাটি হয়ে যাবে। আমি এগুলা মুছে দিই। তাহলে এখানে থাকবে হচ্ছে -1 ইজ ইকুয়াল টু -q² ডিভাইডেড বাই জি ইন্টু a কিউব। এর সাথে থাকবে dA/dy। এই dA/dy মানে আবার হচ্ছে টপ উইথ। তাহলে এটা কাটাকাটি চলে যায়। তাহলে এখানে থাকে হচ্ছে a কিউব ডিভাইডেড বাই টি ইজ ইকুয়াল টু q² বাই জি। আচ্ছা, এখন দেখি। হ্যাঁ, এখন ঠিক আছে। এই যে এটাকে একসাথে এটা লেখা যায় আর কি। মানে এই যে ওয়ানটা আর এটা, ওরা হচ্ছে ওয়ানটাকে এদিকে আনে নাই আর কি, পরে আনছে, আনার পরে আচ্ছা আনা লাগতো না, এখানে এটাই থাকতো যে q² ডিভাইডেড বাই জি a কিউব, এটা ইকুয়াল টু 1। ঠিক আছে, 1 যদি হয় এটাকে এভাবে লেখা যায় 2g, মানে আচ্ছা এটাকে দেখাই। এটা হচ্ছে q² বাই জি, এটাকে a কিউব বাই টি লেখা যায়, ঠিক আছে। তো আমি এই a কিউবের একটা এ কে হচ্ছে ওদিকে রেখে দিচ্ছি, মানে a/t রাখতেছি যাতে আমি ওয়াই লিখতে পারি, আর a² কে এদিকে q² এর নিচে লিখে দিচ্ছি a² আর হচ্ছে জি। ঠিক আছে, এখন a/t মানে কি, এটা ওয়াই। আর q² বাই a² কে কি লেখা যায়, v² লেখা যায় না, v²। q² বাই a² এটাকে v² লেখা যায় বাই জি। তাহলে ওয়াই ইকুয়াল টু v² বাই জি, এটা একটা। আর এখানে আরেকটা জিনিস করা যায় যে ওয়াই ইকুয়াল টু v², আমি যদি এখানে 2 নেই, 2g দেই, তাহলে এখানে জি। এখন v²বাই 2g এটা আমার কি, ভেলোসিটি হেড না? তো এই ওয়াইড চ্যানেলের ক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু আর ইকুয়াল টু ডি না, মানে হাইড্রোলিক রেডিয়াস আর হাইড্রোলিক ডেপথ সেম না? তো ওয়াই কে যদি আমি ডি লিখে দিই, ডি/2 ইকুয়াল টু v²বাই 2g, তার মানে আমার যে ভেলোসিটি হেড এটা হচ্ছে d/2 এর সমান হয়ে যায়। ঠিক আছে, ওয়াইড চ্যানেলের ক্ষেত্রে এটা লেখা যায়। তাহলে v²বাই 2g ইকুয়াল টু হচ্ছে d/2 আসলো এ পর্যন্ত। এরপরে আমি কি করতে পারি, v² বাই এই টু যদি কেটে দেয়, v² ইকুয়াল টু জিডি বা v²বাই জিডি ইকুয়াল টু হচ্ছে 1। এবার আমি যদি রুট করে দেই, রুট উভয় দিকে, তাহলে v/√জিডি ইকুয়াল টু 1। আর v/√জিডি এই জিনিসটাকে আমরা কি বলি, ফ্রাউড নাম্বার বলি না? ফ্রাউড নাম্বার F=Fr=b /√জিডি ছিল, মনে আছে? তো ফ্রাউড নাম্বার জি ইকুয়াল ম্যাম। টু 1, তার মানে কি ক্রিটিক্যাল প্রমাণ হইল না? ক্রিটিক্যালের জন্য কি ফ্রাউড নাম্বার 1 ছিল না, মনে আছে? জি ম্যাম, ওয়ান। হ্যাঁ। তো এটা যেহেতু ক্রিটিক্যাল ফ্লো, তাই আমরা তো ক্রিটিক্যাল ডেপথটাই বের করতে চাইতেছিলাম, এতক্ষণ ধরে ক্রিটিক্যাল ডেপথটা বের করতেছিলাম দেখা আমরা কি করছি, ই কে ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছি, করে জিরো ধরছি, জিরো ধরে আমি ওয়াইটা বের করছি। ওয়াই বের করার পরে সেখান থেকে আবার ফ্রাউড নাম্বার বের করলাম, ফ্রাউড নাম্বার বের করে দেখতেছি কত আসতেছে, 1 আসতেছে, তার মানে এটা ক্রিটিক্যালি ছিল। তো কোনো সমস্যাই নেই, ঠিক আছে। আচ্ছা, ওকে। এখানে আরেকটা জিনিস একটু বলা দরকার। আচ্ছা, আমি যেগুলা বলছি না, এখানে অনেক কিছু ডিসক্রাইব করছি না, এই যে কখন হচ্ছে সাবক্রিটিক্যাল হবে, ক্রিটিক্যাল হবে, সুপার ক্রিটিক্যাল হবে, এগুলো এখানে লেখা আছে, ঠিক আছে। তো এই জিনিসটা একটু আপনারা রিডিং দিবেন, ঠিক আছে। রিডিং দেওয়ার পরে এই যে এই প্রুফটা তো আমি নিজে করে দেখাইলাম, যদিও অনেক ভুলভাল গেছে। এখন একটা নতুন জিনিস একটু শিখাই এই পেজটার পর, পরে আর একটা পেজ ইনসার্ট। এই টপিকটা আবার পরে পাবেন, ঠিক আছে। তো পরে যেহেতু আমার পড়াইতেই হবে, তো এখন যেহেতু সদ্য সদ্য এই জিনিস পড়াইতেছি, আমি পড়াই ফেলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ধরেন একটা চ্যানেল হচ্ছে স্লোপে আছে, ঠিক আছে, স্লোপে আছে। স্লোপটা যদি কম হয়, স্লোপটা যদি বেশ কম হয়, মানে অল্প অল্প স্লোপ, স্লোপ ভালোই কম, মানে কাছা, মানে এটা হচ্ছে মানে নর্মাল টাইপেরই, ধরেন হালকা একটু স্লোপ আছে।
নর্মালি যে আমাদের ফ্লোয়ের যে লাইনটা থাকে, মানে পানি যেখান দিয়ে ফ্লো করে, পানি যেখান দিয়ে ফ্লো করে সেটাকে বলা হয় নর্মাল ডেপথ লাইন। মানে যে যে লাইনটা হচ্ছে একদম উপর বরাবর, মানে পানির একদম যে টপ সারফেস বরাবর যদি আমি একটা লাইন চিন্তা করি নর্মালি, মানে আমি যে কোনো ফ্লো এর ক্ষেত্রে, সে স্লোপি চ্যানেল হোক, স্লোপি চ্যানেল না হোক, যে চ্যানেলই হোক, পানির টপ সারফেস বরাবর আমি যদি কোনো একটা কল্পনা করে একটা লাইন চিন্তা করি, সেটাই হচ্ছে আমার নর্মাল ডেপথ লাইন। এতটুকু ক্লিয়ার? এখন পানি যদি হচ্ছে ফ্লো করে, তাহলে তার একটা ক্রিটিক্যাল ডেপথ থাকবে। স্পেসিফিক এনার্জি থেকে আমরা একটা ক্রিটিক্যাল ডেপথ বের করছি, ওয়াইসি। এই যে যে ক্রিটিক্যাল ডেপথ, এই ক্রিটিক্যাল ডেপথটা হচ্ছে কোনো একটা চ্যানেলের জন্য ক্রিটিক্যাল ডেপথ কখনো চেঞ্জ হবে না। কোনো একটা চ্যানেলের জন্য, একটা স্পেসিফিক চ্যানেলের জন্য ক্রিটিক্যাল যে ডেপথ, ক্রিটিক্যাল ডেপথ, এটা হচ্ছে কনস্ট্যান্ট। এটা মনে রাখ, ঠিক আছে? বুঝা গেছে? কোনো একটা চ্যানেলের জন্য ক্রিটিক্যাল ডেপথটা কি হবে? কনস্ট্যান্ট, মানে ক্রিটিক্যাল ডেপথ কখনোই চেঞ্জ হবে না। আচ্ছা, ক্রিটিক্যাল ডেপথ আসলে একটা ডেপথ, রাইট? তো ক্রিটিক্যাল ডেপথ, ধরেন আমি বুঝাইতেছি, এটা হচ্ছে আমার এই লাইনটা, ক্রিটিক্যাল ডেপথ হচ্ছে এইটা, ঠিক আছে? এটা হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ সাপোজ, তাহলে সেটাকে ক্রিটিক্যাল ডেপথের যে লাইন সেটাকে আমি বলবো ক্রিটিক্যাল ডেপথ লাইন, ঠিক আছে? তো নর্মাল ডেপথ লাইন আর ক্রিটিক্যাল ডেপথ লাইন, এই দুইটা একই লাইন বরাবর থাকবে যখন ফ্লোটা ক্রিটিক্যাল হবে। যখন ফ্লোটা ক্রিটিক্যাল হবে, তখন হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ লাইন ইকুয়াল টু নর্মাল ডেপথ লাইন হয়ে যাবে। মানে পানিটা ক্রিটিক্যাল ডেপথ বরাবরই ফ্লো করবে, ঠিক আছে? পানি ক্রিটিক্যাল ডেপথের থেকে উপরেও থাকবে না, নিচেও থাকবে না। কিন্তু আপনি যদি এই স্লোপটাকে, এই যে নিচের যে পানির যে স্লোপ, এই স্লোপটাকে জাস্ট হালকা একটু উঠায় দেন। আপনি নিজেই চিন্তা করেন, যখন এরকম এইরকম ভাবে একদম স্লোপি চ্যানেল হয়ে ফ্লো হবে, ঝর্ণার ক্ষেত্রে চিন্তা করেন, তখন কি এই পানির উইড মোটা ভাবে পড়বে নাকি চিকন ভাবে পড়বে? এই জিনিসটা একটু আমাকে বলতে পারবেন? মানে ধরেন একটা এরকম একদম খাড়া ভাবে পানি পড়তেছে, তখন পানিটা কি এরকম ফুলে যে পড়বে, নাকি কম, মানে একদম পাতলা হয়ে পড়বে? আর যখন মনে করেন যে এটা এরকম ভাবে থাকবে, একটু কম স্লুপি থাকবে, তখন পানির ফ্লোটা কি হবে? এই দুইটার পানির ফ্লো, মানে পানির যে ডেপথ, এই দুইটার ডেপথ কোনটার কেমন হবে? যখন বেশি, মানে কম স্লোপ, তখন পানির ডেপথ বড় হবে, নাকি যখন বেশি স্লোপ তখন পানির ডেপথ বড় হবে, বেশি হবে? কেউ বলতে পারবেন এটা? খুবই সিম্পল জিনিস, আপনারা নিজেরা চিন্তা করলেই ধরেন একটা কিছু একটার উপরে আপনি এভাবে প্লেট টেলেট কিছু একটার উপরে আপনি পানি রাখছেন, ঠিক আছে? এভাবে একটা প্লেটের উপরে পানি রাখছেন, তাকে আপনি সব হরাইজন্টালি। বলে ম্যাম ডেপথ হ্যাঁ, হ্যাঁ। স্লোপ কম হলে ডেপথ বেশি হবে। হ্যাঁ, এটা অবশ্যই অবশ্যই স্লোপ কম হলে ডেপথ বেশি হবে। আমি যদি এটারে কোনো না নাড়াই, তাহলে অবশ্যই পানি যতটুকু ডেপথে ছিল ততটুকু, আমি যদি এখানে নাড়াই, তাহলে পানি চিকন নিচের দিকে নামে এভাবে পড়ে যাইতে থাকবে না? তখন ডেপথ কমে যাবে না? স্লোপ বেশি হলে অবশ্যই ডেপথ কমে যাবে। তার মানে যখন হচ্ছে আমার ক্রিটিক্যাল ডেপথ লাইন আর নর্মাল ডেপথ লাইন এটা সমান, যে স্লোপটার কারণে এই দুইটা সমান হচ্ছে, যে স্লোপ এর জন্য ক্রিটিক্যাল ডেপথ লাইন ইকুয়াল টু নর্মাল ডেপথ লাইন, সেই স্লোপকে সেই স্লোপকে আমরা হচ্ছে কি বলবো? ক্রিটিক্যাল স্লোপ, ক্রিটিক্যাল স্লোপ বলবো, ঠিক আছে? এখন আমি যদি স্লোপটা এই ক্রিটিক্যালের থেকে বাড়াই দিই, মানে আমার যে স্লোপ সেটা যদি ক্রিটিক্যালের থেকে বড় হয়, তার মানে কি আমি এরকম করে দিচ্ছি, তখন পানিটা এরকম হয়ে যাবে যে নর্মাল ডেপথটা ক্রিটিক্যাল ডেপথ লাইনের নিচে চলে আসবে, মানে পানি ফ্লো হবে ক্রিটিক্যাল ডেপথ লাইন থেকেও নিচ দিয়ে, ঠিক আছে? পানি ফ্লো হবে ক্রিটিক্যাল ডেপথ লাইনেরও নিচ দিয়ে, কখন? যখন এস ইজ গ্রেটার দেন এসসি, ঠিক আছে? মনে থাকবে? তারপরে এখানে আরেকটা পেজ নেই। তারপরে যখন হচ্ছে ক্রিটিক্যাল, মানে
এস ইজ ইকুয়াল টু ক্রিটিক্যাল স্লোপ, মানে আমি স্লোপটা এমনই প্রোভাইড করব যে সেটা ক্রিটিক্যাল স্লোপের সমান, তখন নর্মাল ডেপথ লাইন ইজ ইকুয়াল টু হয়ে যাবে ক্রিটিক্যাল ডেপথ লাইন। ঠিক আছে? আর যদি উল্টা হয়, এস ইজ লেস দেন এস সি হয়, মানে কি, আরো ক্রিটিক্যাল ডেপথ যে স্লোপে তার থেকেও কম স্লোপ দিতেছি, তাহলে উইথ কে আরো বেড়ে যাবে না? তখন আমার ক্রিটিক্যাল ডেপথ লাইনটা থাকবে নিচে, নর্মাল ডেপথ লাইনটা উঠে যাবে উপরে। বুঝা গেছে এই তিনটা জিনিস? এটা এক্সামে আমি দিতে পারি, এই চিত্র ড্রটা, যে কোনটার জন্য কেমন হবে। ঠিক আছে? বুঝতে পারছেন? আপনাদের ইউনিভার্সিটি থেকে হচ্ছে আমাকে জুমের আইডি দিছে, এর জন্য আজকে আর আহ, ইয়ে হচ্ছে না। কিন্তু এটাতে একটা সমস্যা আছে, আমি যখন মিটিং অন করতে গেছি আমাকে 15 মিনিট পরে বলছে যে 15, মানে সাথে সাথে মিটিং এ শিডিউল করা যায় না, আমি এটা জানতাম না। তো সেই জন্য 15 মিনিট লেট করে শুরু করতে হয়েছে আমাকে। ওকে, এখন এই জায়গাতে আসি। ম্যাক্সিমাম ডিসচার্জ, আমরা যদি ম্যাক্সিমাম ডিসচার্জ বের করতে চাই, ম্যাক্সিমাম ডিসচার্জকে যদি ম্যাক্সিমাম করতে চাই, তখন আমি কি করব? এই ইকুয়েশনকে একটু সাজায় লিখলাম ডিসচার্জ দিয়ে, সেখান থেকে ডিসচার্জকে একদিকে নিয়ে বাকি সব জিনিসকে একদিকে এনে একটা ইকুয়েশন বানাইলাম। এটা তো আমরা বানাইতে পারবো না জাস্ট এদিক ওদিক করে। ম্যাক্সিমাম আমি একটু আগে আবার বলছি যে কোনো কিছুর মিনিমাম বা যদি আমি ম্যাক্সিমাম বের করতে চাই তাহলে আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। ইন্ডিপেন্ডেন্ট যে টার্মটা আছে বেসিক্যালি এখানে ওয়াই, ওয়াই রেসপেক্টে আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, ডিফারেন্সিয়েশনের ভ্যালুকে জিরো ধরতে হবে। রাইট, কারণ ম্যাক্সিমাম বা মিনিমামের জন্য একবার ডিফারেন্সিয়েশনের ভ্যালু জিরো হয়, এটা আমরা জানি। তো আমি হচ্ছে যেহেতু ম্যাক্সিমাম ডিসচার্জ চাচ্ছি, সেহেতু ডিসচার্জকে আমি একদিকে রাখছি, রেখে ইকুয়েশনটাকে জাস্ট একটু সাজাইছি। সাজানোর পরে ওকে আমি এই যে ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে ফেলবো, এই ডিফারেন্সিয়েশনের ভ্যালুটাকে শূন্য দেবো। ঠিক আছে? এটা আর আমি দেখাচ্ছি না করে করে হাতে করে, টাইম নষ্ট করার আমাদের দরকার নেই, এটা অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট সূত্রটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে ডিকিউ বাই ডিওয়াই কে যে ভ্যালুটা পাইছি ডিফারেন্সিয়েশন করে, সেটা সমান সমান আমি হচ্ছে জিরো ধরছি। জিরো ধরার পরে এইখান থেকে আমাদের প্রুভ হইছে যে ই ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস এ ইন্টু এ ডিভাইডেড বাই 2t। ঠিক আছে? এইখান থেকে এই যে জিনিসটা প্রুভ হয়েছে এটা আমরা মুখস্থ রাখি। ই ইজ ইকুয়াল টু কি আসছে? ই ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস এ ডিভাইডেড বাই 2t। টিটা কি? টি হচ্ছে টপ উইথ, টপ উইথ, WIDTH। ঠিক আছে? টপ উইথ। তো এটা কখন, এই এই ইকুয়েশনটা কখন পাবো? যখন হচ্ছে কিউ ম্যাক্স, কিউ এর ভ্যালু ম্যাক্সিমাম, তখন ই হবে ইজ ইকুয়াল টু ওয়াই বাই, সরি, ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস এ বাই 2t। ঠিক আছে? এটা আমরা মাথায় রাখবো। তখন আবার হচ্ছে আমি, এটা তো আমরা আগে থেকেই জানি, ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। যদি আমি এই দুটাকে ইকুয়াল লিখি তখন আবার কি আসে? এই যে জি স্কোয়ার কিউ স্কোয়ার টি ডিভাইডেড বাই জি এ কিউব ইকুয়াল টু 1। সেখান থেকে কি আসে? এটা এটা কখন আসে? এই জিনিসটা কখন আসে? যখন ক্রিটিক্যাল ফ্লো হয় তখন না? একটু আগে আমরা ক্রিটিক্যালের জন্য এই সেম জিনিস প্রুফ করে আসছি। তাহলে আমি কি বলবো? যে কিউ ম্যাক্স পাবো কখন? যখন ফ্লোটা হবে ক্রিটিক্যাল, যখন ফ্লো হবে ক্রিটিক্যাল, তখনই আমি হচ্ছে ম্যাক্সিমাম ডিসচার্জটা পাবো। এটা এখানে লেখা আছে, ক্রিটিক্যাল ফ্লো কন্ডিশনে হচ্ছে আমরা ম্যাক্সিমাম ডিসচার্জ পাবো। এখন হচ্ছে এখানে আঁকা হয়েছে ওয়াই ভার্সেস কিউ এর গ্রাফ। ওয়াই ভার্সেস কিউ এর গ্রাফটা আবার কেমন? এদিকে ওয়াই এদিকে কিউ, এই গ্রাফটা আবার এমন। ঠিক আছে? স্পেসিফিক এনার্জির গ্রাফটা ছিল, ওয়াই ভার্সেস ই এর গ্রাফটা ছিল, এখানে একটা লাইন ছিল, এরকম ছিল। ঠিক আছে? কিন্তু ওয়াই ভার্সেস কিউ এর গ্রাফটা আবার হচ্ছে এরকম। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, আজকে হচ্ছে আমরা এতটুকুই রাখি। ঠিক আছে? নেক্সট দিন ইনশাল্লাহ আপনাদের এই স্লাইড শেষ, মানে আপনাদের মেইন ইয়ে থাকবে, এই স্লাইডের লাস্ট পর্যন্ত থাকবে পরীক্ষাতে।
এই সেকেন্ড স্লাইডে লাস্ট পর্যন্ত থাকবে, নেক্সট দিন আমরা এই সেকেন্ড স্লাইডে লাস্ট পর্যন্ত যাওয়ার ট্রাই করব, ঠিক আছে? আপনারা, ম্যাম স্লাইড নেই আমরা এখনো। হ্যাঁ স্লাইড আমি শেয়ার করে দিব না আপনাদেরকে, হোয়াটসঅ্যাপেই দিয়ে দিব না। আচ্ছা আপনারা কি রোলটা হচ্ছে ইসে হোয়াটসঅ্যাপেই লিখে দিবেন নাকি আমি রোল কল করব? আপনাদের জন্য কোনটা ম্যাম, সুবিধা হয়? ম্যাম দ্রুত রোল কল করে নেন কুইকলি আর কি। আচ্ছা তাহলে রোল কলটা করে ফেলি, ওয়েট। আপনি নাইলে স্ক্রিনশট দিয়ে নিয়ে আনেন, আমরা গ্রুপে দিয়ে দেই বাকিরা। আচ্ছা একটু কষ্ট করে রোল কলটা করলেই মনে হয় ভালো হবে। জি ম্যাম, করে ফেলাম। আচ্ছা আমি পার্টিসিপেন্ট লিস্ট থেকে নিয়ে নিতে পারবো। আচ্ছা আপনারা হচ্ছে লিভ নিতে পারেন, আমি হচ্ছে পার্টিসিপেন্ট যে লিস্টটা আছে ওখান থেকেই নিয়ে নিব। না লিভ আগে থেকে নিয়েন না, একটু ওয়েট করেন। হ্যাঁ এখন আপনারা লিভ নিয়ে নিতে পারেন। হ্যালো। জি ম্যাম। আপনারা লিভ নিয়ে নিতে পারেন, আপনাদের ইয়ে প্রেজেন্ট হচ্ছে আমি পার্টিসিপেন্ট লিস্ট থেকে নিয়ে নিয়েছি। জি ম্যাম, ম্যাম আসসালামু আলাইকুম। ওকে। কাইন্ডলি শিটগুলো একটু দিয়েন, লেকচার শিটগুলো। হ্যাঁ হ্যাঁ স্লাইড দিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ ম্যাম। ওকে।